অনেক কমে গেছে আসলে। এখানে তো মনে হয় ব্যাস এখন কয়টা, দুইটা না তিনটা? টিউশনও নাই, টিউশন ছিল সব চলে গেছে। ওদিন আরে বলছিলাম শুভদা আমি টিউশন টিউশন আসলে একটা খবর দেওয়া যায়। ওই আরে তো ভাই ওনারা 1,000 টাকা তা দিয়েছে বুঝছেন। হার খারে ওরে। পরে আজকে ভাই 1 মাস হয়ে গেছে, আজকে দিলে কালকে দিলে। আল্লাহ আল্লাহ, তৃতীয় আমার থেকেও চাইছিল, চাইছেনি। আমার কাছে কেমন জানি খটকা লাগছে, দাদারে না বলতে বলছে, পরে আমি আর কি করি নাই, দিই নাই। আসসালামু আলাইকুম, আপনারা আসেন, আপনারা আসলে শুরু করব। আমরা একটু দেখি কারা কারা আসছে, আমিও নিজে একটু শেয়ার করে দিই কেমন। লাইভ তো চলতেছে, আর বেশি গরম লাগে। আপনাদের কেমন লাগে একটু জানাবেন। আর আমরা একটু প্রথমে তোমাদের এখানে কিন্তু চতুর্থ অধ্যায় যেহেতু বেশি গুরুত্বপূর্ণ, আমি ইনস্ট্যান্ট সিদ্ধান্ত চেঞ্জ করলাম আর কি। আর আমি ভেবে সিদ্ধান্ত চেঞ্জ করলাম যে না, তোমাদের চতুর্থ অধ্যায় দিলে মনে হয় একটু ভালো হয়, তো ওই জন্য আবার চতুর্থ অধ্যায় শুরু করলাম আর কি। ইনশাল্লাহ আশা করি তোমাদের কাজে আসবে, কারণ এই অধ্যায়টা মানে প্রশ্ন বেশি হয়, এখান থেকে প্রশ্ন কমন আসে, আবার এখান থেকে অ্যান্সারও সহজে করা যায়। তো ওই ক্ষেত্রে পুরোটা যদি আমরা আলোচনা করি, ইনশাল্লাহ দেখবা এক ক্লাসে যতটুকু সম্ভব হয় তোমাদের পুরোটাই কাজে আসবে আর কি। আমার সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন কেমন। মানে সাউন্ড যদি ঠিকঠাক মতো শোনা যায় তাহলে আশা করি মানে শুরু করেও শান্তি পাবো, আর আপনারাও ক্লাস করে উপকৃত হবেন আশা করি। অর্থনীতি অফলাইন ব্যাচ, অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। চতুর্থ। আমাকে একটু জানাবেন আমার কথা সব কিছু ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক মতো শোনা যায় তাহলে ইনশাল্লাহ আমরা শুরু করতে পারি আর কি। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ শোনা যায়। আয়শা মনি, থ্যাংক ইউ। তাহলে আমি একটু জাস্ট একটু শেয়ার করে দিয়ে আসি। তোমরা একটু মেহেরবানি করে তোমাদের কলেজের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, যাতে যারা আমাদের এখানে নিয়মিত আমাদের সাথে যুক্ত হয়, আমাদের সাথে পড়াশোনা করে, যারা আমাদের সাথে যুক্ত আছে তারা যাতে একটু আমাদের সাথে যুক্ত থাকতে পারে, একটু শেয়ার করে দিয়ে আসো। জাস্ট আমি 2-1 মিনিটের মধ্যে একটু নিজেও শেয়ার করে দিয়ে আসি, এরপরে আমরা মানে একেবারেই পুরোটা সময় জুড়ে তোমাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। মানে এই অধ্যায়ে খুঁটিনাটি যেখানে প্রবলেম, কারণ এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের দুটো সৃজনশীল প্রশ্ন আসবে, 5 থেকে 6টা এমসিকিউ ইজিলি তোমরা পাবা। তো প্রশ্ন পাওয়া মানে এমন না যে বিষয়টা তোমাদের জন্য কঠিন হবে, একদমই না। বিষয়টা অনেক সহজে অ্যান্সার করা যায়। জাস্ট দুটো তথ্যের মধ্যে একটা তথ্য ভালো করে পড়লে ওখান থেকে বেশি প্রশ্ন আসে। আর কিছু ছোটোখাটো ম্যাথ আছে, ম্যাথগুলো দেখলেই মোটামুটি ম্যাথ অ্যান্সার করা যায়। তো এই জন্য ভাবলাম যে থিওরিটিক্যাল অধ্যায় যেহেতু স্টুডেন্টরা অ্যান্সার কম করতে চাই, তাহলে আমরা ওইটা একটু পরে পড়াই, আগে একটু ম্যাথটা আলোচনা করি, তাহলে আবার স্টুডেন্টদের মধ্যে একটা আগ্রহ তৈরি হবে। ওটা চিন্তা করে আসলে মূলত তোমাদের সামনে আগে চতুর্থ অধ্যায়টা উপস্থাপন করা। সো যদি সবাই চলে আসে, আমি এখনও মাত্র দেখতে পাচ্ছি মাত্র 40-50 জন মানুষ। 40-50 জন মানুষ হলে হবে, একটু সবাইকে থাকতে হবে না? ঠিক আছে, আমরা একটু অ্যানাউন্সমেন্ট করতে দেরি হয়ে গেছে, অ্যানাউন্সমেন্ট করতে পারিনি, কিন্তু এর আগে তো তোমাদেরকে একটা অ্যানাউন্স করেছিলাম। আমরা যে ক্লাস শুরু করব সেটার একটা অ্যানাউন্স করেছিলাম না? আমরা কিন্তু একেবারে মানে চতুর্থ অধ্যায়ের পুরোটা সময় জুড়ে তোমাদের ইনশাল্লাহ পুরোটা আলোচনা করব, যাতে তুমি সব কিছু পাও আর কি। মানে সহজবোধ্য করে সহজেই তোমাদের সামনে তুলে ধরবো, এবং প্রতিটা বিষয় আশা করছি তোমাদের কাজেও আসবে, কারণ এই টপিকগুলো কিন্তু মানে এর আগেও তোমরা দেখেছো, এবং এখান থেকে কিন্তু প্রশ্নও হয়, প্রশ্নও কমন আসে। তো এই জন্য আমি যেটা তোমাদেরকে রিকোয়েস্ট করব, যদি তোমরা একটু পুরোটা সময় জুড়ে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমাদের সাথে থাকতে পারো, আমি আশা করছি ইনশাল্লাহ তোমাদের কাজে আসবে এই অধ্যায়টা। এবং এই অধ্যায় থেকে যেহেতু প্রশ্ন হবে, তাহলে এই প্রশ্নগুলোও তোমরা সহজে অ্যান্সার করতে পারবা। সো আমি জাস্ট আরেকটা গ্রুপ আছে, গ্রুপ একটু শেয়ার করে দিয়ে আমরা শুরু করে দিচ্ছি। এরপরে আমরা আর কথা বাড়াবো না। যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছ, তোমাদের কাছে ওই ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে,
একটু বন্ধুবান্ধব সবাইকে একটু শেয়ার করে দিবা, যাতে যারা আমাদের নিয়মিত স্টুডেন্ট, যারা আমাদের নিয়মিত শিক্ষার্থী, যারা আমাদের সাথে যুক্ত হতে চায়, তারা যাতে একটু সহজেই যুক্ত হতে পারে। আর যুক্ত হতে পারলে কি হবে, ও নিজেও উপকৃত হবে আর তুমি নিজেও অনেক কিছু সহজেই জানতে পারবা। মানে পুরোটা ক্লাসে আমরা তোমাদেরকে সব কিছু একসাথে দিয়ে দিব, যাতে প্রত্যেকটা বিষয় তোমরা সহজবুদ্ধভাবে পেয়ে যাও। সো আমি জাস্ট যাচ্ছি এবং সাথে সাথে আমরা শুরু করছি, কেমন? এবং এখানে কিন্তু সব কিছুই আছে। এখানে আমরা চতুর্থ অধ্যায়ে তোমাদের যা যা লাগবে প্রতিটা বিষয় আলোচনা করব, যাতে এবং মানে প্রতিটা বিষয় আলোচনা করব যাতে তুমি প্রত্যেকটা বিষয় সহজেই বুঝতে পারবা এবং সহজেই জানতে পারবা, শিখতে পারবা এবং সহজেই তুমি আলোচনাও করতে পারবা। ওকে, আমরা কি শুরু করতে পারবো? আমাকে একটু এনশিওর করলে হবে। অনেকেই কমেন্ট করেছো, অলমোস্ট প্রায় অনেকেই কমেন্ট করেছো। এখন একটু আমাকে বলেন। ঠিক আছে, আমার শেয়ার দেওয়া শেষ, এখন আপনারা বললেই আমি শুরু করে দিতে পারবো। আমাকে একটু আপনি আমাকে একটু শিওর হয়ে বললে কাজ শেষ। চলো তাহলে আমরা শুরু করি, কেমন? আমরা আর অপেক্ষায় না করি, মোটামুটি যেহেতু বাকিরা আসবে তাহলে আমরা শুরু করে দিতে পারি, কেমন? ওকে, আচ্ছা আমরা এখানে তোমাদের দ্বিতীয় পত্রে যে ক্লাস আর কি, দ্বিতীয় পত্রে আমরা তোমাদের জন্য যে ক্লাসগুলো রাখছি, এখানে কিন্তু তুমি দ্বিতীয় পত্রের অলমোস্ট কিন্তু তুমি সবগুলা বিষয় এখানে আলোচনার মধ্যে পাবা। এবং তোমাদের এই দ্বিতীয় পত্র থেকে আমি যদি তোমাদেরকে একটু বলে দিই, তোমাদের এখানে টোটাল অধ্যায় আছে তোমাদের কয়টা অধ্যায় আছে? তোমাদের হচ্ছে সব মিলে হচ্ছে তোমার 6টা অধ্যায়। এই যে দ্বিতীয় অধ্যায় আছে, জাস্ট একটু তোমাকে একটু দেখাই না, এই যে দ্বিতীয় অধ্যায়, এরপর হচ্ছে তৃতীয়, আর আমরা আলোচনা করছি হচ্ছে চতুর্থ, এরপরে সপ্তম, অষ্টম আর হচ্ছে কি নবম। ঠিক আছে, এই 6টা অধ্যায়, এর মধ্যখানে এই 6টা অধ্যায়ের মধ্য থেকে আমরা আজকে আলোচনা করব হচ্ছে চতুর্থ অধ্যায়, যেখান থেকে তুমি মানে দুটো সিকিউ কমন রাখতে পারো 100% একেবারে শতভাগ। আর এমসিকিউ যদি একটু খেয়াল করো, তুমি এখান থেকে 5 থেকে 6টা এমসিকিউ তুমি কমন পাবা। আর বাকিরা এভাবে একটু চিন্তা করবা যে 3টা অধ্যায় ভালো করে পড়তে, যেগুলো তুমি সিকিউ এমসিকিউতে অ্যান্সার করবা, আর বাকিগুলো তুমি একটু করে দেখলে হয়ে যাচ্ছে যে কোন টপিকগুলো তুমি একটু পড়বা, কোনটা তুমি স্কিপ করবা, কোনটা তুমি সামনে আগাবা, এটা একটু দেখলে হবে। আমরা আসলে আজকের ক্লাসটা একটু অ্যানাউন্সমেন্ট ডাকডুল পিটিয়ে শুরু করিনি, একদমই শুরু করার সুযোগ আমার হয়নি, ওই জন্য উপস্থিতি একটু কম বেশি যাই হোক ইনশাল্লাহ, কারণ আমি তো মানুষ, আমিই তো টিচার, তাহলে পড়াতে কাটতে হবে না, পড়া নিয়ে টেনশন করার কারণ নেই। মানুষ 2000 হলেও যা, 100 হলেও তা, 500 হলেও তা, আমরা একেবারে সব কিছু আলোচনা করব। আর বাকিদেরকে একটু আমি বলবো যে তোমরা এই যে দ্বিতীয় অধ্যায় কৃষিটা একটু দেখবা, আমরা কৃষির নোটগুলো তোমাদেরকে দিয়ে দিব। আর চতুর্থ অধ্যায় তো আজকে আমি আলোচনা করছি, এরপর হচ্ছে সপ্তম অধ্যায়, এটা অবশ্যই অ্যান্সার করবা। সপ্তম অধ্যায় এগুলো একটু অ্যান্সার করলে কি হবে জানো, এখান থেকে কিন্তু মানে ম্যাথ, থিওরি এবং চিত্র মিলে হচ্ছে ভালো একটা নাম্বার আসার সম্ভাবনা থাকে। আর সব বাকিগুলো যদি অ্যান্সার করো, যেমন তৃতীয় অধ্যায় পারলে এগুলো স্কিপ করো, আমি বলবো হচ্ছে সিকিউর জন্য এটা স্কিপ করো তৃতীয় অধ্যায়। আবার অষ্টম নবম থেকে যে কোনো একটা অধ্যায় রাখতে পারো যাদের ঘাটতি আছে, কিন্তু তুমি নবম অধ্যায়টা একটু ইজি আছে তুলনামূলক, নবম অধ্যায়টা ইজি অষ্টম অধ্যায়ের তুলনায়, নবম অধ্যায়টা রাখতে পারো চাইলে, কিন্তু অষ্টম অধ্যায়টাও চাইলে ক্রস দিতে পারো, মানে এটাও স্কিপ করতে পারো। একটু স্মার্টলি পড়া আর কি, সব কিছু অ্যান্সার না করে, মানে যা পড়লে তোমার জন্য ভালো হয়, যা পড়লে তোমার রেজাল্ট ভালো হয়, সেটা করলে তোমার কাজে আসবে বেশি, ওই জন্য মূলত হচ্ছে বিষয়টা তুলে ধরা। তাহলে আমরা আর কথা না বাড়াই, যেহেতু আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। ক্লাস কত মিনিট চলবে? যতক্ষণ চলে, যতক্ষণ টপিক শেষ না হয়, চতুর্থ অধ্যায় যতক্ষণ শেষ না হয় ততক্ষণ চলবে, যতক্ষণ শেষ না হচ্ছে ততক্ষণ চলবে। আপনি অর্থনীতি বিভাগের স্টুডেন্ট পড়ান? স্যার আগে পড়াতাম, এখন আসলে ব্যস্ততার কারণে পড়ানো হয় না, আমি এটার জন্য ক্ষমা চাচ্ছি। কমার্সের স্টুডেন্ট কি আছো? কমার্সের স্টুডেন্ট অনেকেই তো থাকবে, কমার্সের স্টুডেন্ট কে থাকবে? সবাই থাকবে। পিডিএফ কই পাবো স্যার? হ্যাঁ, পিডিএফ কই পাবা এটা তো আগেই জানার কথা, পিডিএফ কোথায় পাবেন? আর কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন থাকলে আমরা শুরু করি। যারা ক্লাস শুরু করতে চান তারা একটু বলেন, হাত তুলেন। যারা শুরু করতে চান তারা ইয়েস লিখেন তো একটু করে, যারা শুরু করতে চান তারা একটু ইয়েস লিখেন, আমি তাদের নামগুলো একটু বলি, এরপরে আমরা শুরু করব। আমাকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ ইয়েস স্যার, আচ্ছা ইয়েস স্যার বলছে। গল্প মুখার্জি বলছে স্যার এই 26-এর জন্য হবে স্যার? হ্যাঁ, এটা 26-এরও কাজে আসবে, তো ক্লাসটা তো শুধু 25 এমন না, 26-এরও কাজে আসবে।
আমি 3 চ্যাপ্টার স্কিপ করছি। এই যে ফারিয়া তাবাসসুম খুবই স্মার্ট মেয়ে, তাইলে তুমি যেটা ভালো কাজ করছো। এরকম যারা তৃতীয় অধ্যায় স্কিপ করবা ভালো করবা। মিম বলেছে ইয়েস স্যার আমি, আচ্ছা ভালো কথা। রেডি স্যার, থ্যাংক ইউ। রেডি বলেছেন গল্প, তারপর হচ্ছে হ্যাঁ এরপরে বাকিরা একটু দেখতে চাচ্ছিলাম আমি কি শুরু করতে পারবো কিনা, এরা কিচ্ছু বলেন আমাকে। শুরু করতে বললে শুরু করে দিব। লুৎফুর রহমান ইয়েস স্যার। বাকিরা সবাই কমেন্ট করো না কেন, হা করে দূর থেকে তাকাই থাকো, কার দিকে তাকাই থাকো, একটু কমেন্ট করে জানাও যে শুরু করবো কিনা। তাড়াতাড়ি টপিকে যান। আমার এমবি কম, কিপটার ঘরের কিপটা একটা ক্লাস ফ্রিতে পাচ্ছ, এমবিটা অন্তত টাকা দিয়ে কিনো নাকি, এটাও আমি কিনে দিব। মানিক রহমান ইয়েস স্যার, থ্যাংক ইউ। গোলাম রাব্বি বলেছে স্যার স্টার্ট করেন, থ্যাংক ইউ। হ্যাঁ এখনই শুরু করছি। স্যার আপনাকে সুন্দর লাগতেছে গল্প মুখার্জি, অনেক অনেক ধন্যবাদ। এরপরে হচ্ছে এরপরে অনেকদিন পরে মনে হয় একটা ছেলে একটা ভালো কমেন্ট করছে আর কি। সাধারণত এগুলো সব কমেন্ট মেয়ে, ভালো কমেন্ট সবগুলো মেয়েরা নিয়ে নিয়েছে। ইয়েস স্যার শুরু করেন। আর এইচ আবিদ, এরপরে হচ্ছে আপনার দিকে তাকাই থাকি, আমার দিকে তাকাই থাকবে না, আপনি এদিকে বোর্ডের দিকে তাকালে হবে। বিসমিল্লাহ, তাহলে চলেন আমরা শুরু করি। বিসমিল্লাহ বলে আপনারা দোয়া পড়ে নেন, সুন্দর করে শুরু করবো যাতে সম্পূর্ণ শেষ করতে পারি, কেমন? আসেন। এই অধ্যায়ের মধ্যে, এই চতুর্থ অধ্যায়ের মধ্যে আপনারা এখানে অনেকগুলো বিষয় পাবেন যেগুলো আপনাদের কাজে আসবে। যেমন আমরা এখানে চতুর্থ অধ্যায় না, এই চতুর্থ অধ্যায়ের মধ্যে আপনি এখানে জনসংখ্যা রিলেটেড কিছু বিষয় পাবেন, মানে জনসংখ্যা নিয়ে আলোচনা, জনসংখ্যার সূত্র, এগুলো কিন্তু পরীক্ষায় মোটামুটি এমসিকিউ তো দেখা যায় সূত্রগুলো আর কি, জনসংখ্যা রিলেটেড আলোচনা। এখানে আবার কিন্তু থিওরি আছে, ম্যাথও আছে। এরপরে জনসংখ্যার দুইটা তথ্য আছে, জনসংখ্যার দুইটা তথ্য যেগুলো আমাদেরকে একটু জানতে হবে। এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসে, এই যে তথ্য। আবার তথ্য দুটো আছে, একটা হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, আর হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। স্যার অধ্যায় 4টা ভালো করে শেষ করে গেলে হবে? অবশ্যই হবে। 4টা খুবই গুরুত্বপূর্ণ, যে 4 অধ্যায় মিস করবে সে A+ মিস করবে, যেই চতুর্থ অধ্যায় মিস করবে সে A+ মিস করবে। এটা আমি একদম লিখে দিলাম, আজকে সবার সামনে বলে ফেললাম। এখন তুমি এটা প্রমাণ পাবা যেদিন রেজাল্ট দিবে সেই দিন, যে চতুর্থ অধ্যায় মিস করবে সে A+ মিস করবে। অবশ্যই এটা অ্যান্সার করতে হবে, একদম ম্যান্ডেটরি। কেন? কারণ এখানে তুমি নাম্বার তুলতে পারবা A+-এর জন্য। আচ্ছা এরপরে হচ্ছে এখানে তত্ত্ব দুইটা আছে, একটা হচ্ছে ম্যালথাসের, একটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। দুটো আমরা একটু পরে দেখব। এরপরে এখানে আর কোনো তেমন বেশি কিছু নেই। এরপর হচ্ছে আত্মকর্মসংস্থান নিয়ে আলোচনা আছে, এটা থিওরি পড়া, এটা লাগবে না, জাস্ট একটু দেখাই দিব আত্মকর্মসংস্থান জিনিসটা আসলে কি। এরপরে সর্বশেষ আছে এখানে হচ্ছে মানে মানব সম্পদ, মানব সম্পদ নিয়ে আলোচনা আছে। এইটাও এমসিকিউর জন্য লাগে, সিকিউর জন্য লাগে না। সাধারণত সিকিউর জন্য তুমি এই যে জনসংখ্যার বিষয়টা আলোচনা করলেই হবে, জনসংখ্যার তত্ত্বটা দেখবা। আর আত্মকর্মসংস্থান, মানব সম্পদ, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল পার্টের জন্য, তোমার ম্যাথের জন্য খুব বেশি একটা লাগবে না। স্যার আমি আপনার ক্লাস থেকেই অনেক উপকৃত। না তুমি না, ইনশাল্লাহ তোমার বন্ধুবান্ধবও যাতে উপকৃত হয় সেজন্য একটু সবাইকে একটু শেয়ার করে দিবা, এবং তোমাদের কলেজের গ্রুপগুলোতে একটু দিয়ে দিবা, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে সেখানে একটু দিয়ে দিবা, যাতে সবাই উপকৃত হয়। ক্লাসটা আমি তোমার জন্য যেমন নিচ্ছি, তোমার বন্ধুবান্ধব সবার জন্য নিচ্ছি। একটা ক্লাসের জন্য আমাদের যত অ্যারেঞ্জমেন্ট, যত আয়োজন, এটা একজনের জন্য যা, 500 জনের জন্য তা। সেজন্য বন্ধুবান্ধব সবাই আসলে সবাই একটু উপকৃত হোক। সবার বাবা মায়েরই স্বপ্ন থাকে যাতে একটু ভালো করে পড়াশোনা করতে পারে, আমার ছেলে যাতে ভালো করতে পারে, আমার মেয়ে যাতে ভালো করতে পারে। ওই জন্য একটু সবাইকে একটু কষ্ট করে মেনশন করে দিও, যাতে একটু সবাই যুক্ত হয়। আর আমরাও এত কষ্ট করে নিচ্ছি, 100 এখানে 150 জন মনে হয় ক্লাস করছে, 150 জনের জন্য তা যা, আর 300 জন হলেও তা। তাহলে সবাই একটু আসুক, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য কাজে আসবে। আচ্ছা তাহলে আমরা বিষয়টা একটু দেখলাম। আমরা বিসমিল্লাহ বলে শুরু করি, যেখান থেকে আমরা আমাদের আলোচনা শুরু, যে আমরা যেখান থেকে পড়বো আর কি। প্রথমে একদম পড়া, প্রথম আমরা একটু দেখি। দেখো জনসংখ্যা পরিমাপ। জনসংখ্যা পরিমাপ মানে আসলে কি বোঝাচ্ছি? জনসংখ্যা পরিমাপ মানে হলো কোনো একটা স্থানে, কোনো একটা এলাকার মধ্যে কি মানে কি পরিমাণ জনসংখ্যা আছে, তাদের বয়স কত, তাদের কর্মসংস্থান কেমন, তাদের জীবনযাত্রার মান কেমন, এই বিষয়গুলো মিলিয়ে হচ্ছে তোমার হচ্ছে জনসংখ্যা পরিমাপ। যেমন আমরা একটু দেখতে পাচ্ছি, যেই পদ্ধতি বা প্রক্রিয়ার সাহায্যে, যেই পদ্ধতি বা প্রক্রিয়ার সাহায্যে কোনো স্থানে, এখানে কিন্তু কোনো একটা স্থান বলেছে, কোনো স্থানে, তাহলে যেই পদ্ধতি বা প্রক্রিয়ার সাহায্যে কোনো স্থানে বসবাসকারী মানে বসবাস করে মানুষের সংখ্যা বা পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যায়, তাকে জনসংখ্যা পরিমাপ বলে। আমি এখানে একেবারে সহজবোধ্য ডেফিনেশন দিয়েছি যাতে তুমি মনে রাখতে পারো, আর না হয় কিন্তু কঠিন হবে। কঠিন ডেফিনেশন একদমই দিব না, যাতে সহজে তুমি বিষয়গুলো মনে রাখতে পারো। তাহলে একটু আমার সাথে বলো, যেই প্রক্রিয়ার মাধ্যমে, যেই পদ্ধতির মাধ্যমে, যেই প্রক্রিয়ার মাধ্যমে, যেই পদ্ধতির মাধ্যমে কোনো স্থানে বসবাসকারী মানুষের সংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া যায়, সংখ্যা সম্পর্কে
পরিমাপ পাওয়া যায়, পরিমাণ জানা যায়, তাকে বলা হয় জনসংখ্যা পরিমাপ। তাকে বলা হয় জনসংখ্যা পরিমাপ। হ্যাঁ, একটা দেশে, একটা সমাজে জনসংখ্যা পরিমাপের পদ্ধতি, প্রধানত পদ্ধতি যদি বলা হয় তখন আমরা 3টা বলবো প্রধানত, আর যদি বলা হয় পদ্ধতি কয়টি তখন বলবা 4টি। তাহলে প্রধানত বললে কয়টি বলবা? 3টি। আর যদি বলা হয় জনসংখ্যা পরিমাপ পদ্ধতি কয়টি তখন কিন্তু 4টি। আমি এখানে 3টা আলোচনা করেছি, আর 4 নাম্বারটা নিচে একসাথে আলোচনা করে দিব যাতে তুমি বিষয়টা বুঝো। তাহলে জনসংখ্যা পরিমাপের অনেকগুলো পদ্ধতি আছে। এর মধ্যে 1 নাম্বার যেটা পদ্ধতি সেটা হলো আদমশুমারি পদ্ধতি। ওই যে ঘরে ঘরে গিয়ে অনেক সময় তোমরা ছোটবেলায় শুনছো যে তোমাদের ঘরে গিয়ে বলে যে ভাবি আপনার বাচ্চা কয়টা আসবে ভবিষ্যতে, এগুলো জিজ্ঞেস করে। যেমন তোমরা ইনশাআল্লাহ তোমাদেরকেও দেখবা, তোমরা যখন আরো বড় হবা, তোমাদের বাচ্চা কাচ্চা দুনিয়াতে আসবে, তখন দেখবা তোমাদের বাসায় গিয়ে এগুলো জিজ্ঞেস করবে, ভাবি আপনার বাচ্চা কয়টা আসবে, কয়টা, এগুলো জিজ্ঞেস করবে না। বারে বারে যেটা করে সেটা হচ্ছে আদমশুমারি পদ্ধতি। বিস্তারিত একটু পরেই জানবো। এরপর হচ্ছে নিবন্ধীকরণ পদ্ধতি। এগুলো আমাদের দেশে একটু কম তুলনামূলক, যারা একটু উন্নত রাষ্ট্র, ইউরোপ, আমেরিকা, ওদের কিন্তু দুনিয়াতে কেউ আসলে এটা সরকারি রেজিস্ট্রি করে নিতে হয়, মানে সরকারি। যেমন তুমি সৌদি আরবে দেখবা, মানে কোন একটা ছেলে বা মেয়ে মেডিকেলে যদি জন্মগ্রহণ করে, হাসপাতালে যদি হয়, তখন কিন্তু ওর একদম সব কিছু নিবন্ধন করে রেখে দেয়, রেজিস্ট্রি সব কিছু তথ্যগুলো রাখে। এটা হচ্ছে তোমার নিবন্ধীকরণ পদ্ধতি। আর হচ্ছে নমুনা জরিপ পদ্ধতি। নমুনা জরিপটা হচ্ছে এরকম যে এক এলাকার মানুষের সাথে মিল রেখে অন্য এলাকার মানুষের হিসাব গণনা করা, মানে হিসাব করা বা গণনা করা। তাহলে আমরা এখানে প্রধানত পদ্ধতি কয়টা পাচ্ছি? 3টা পদ্ধতি পাচ্ছি। কয়টা পাচ্ছি? 3টা পাচ্ছি। আদমশুমারি, নিবন্ধীকরণ, নমুনা জরিপ। আদমশুমারি, নিবন্ধীকরণ, নমুনা জরিপ। আর সর্বশেষ 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে পাককলন কৌশল। তাকে আমরা কি বলি? যে পাককলন কৌশল, যে পাককলন কৌশল। তাহলে টোটাল আমরা পদ্ধতি কয়টা পাচ্ছি? 4টা। কয়টা পদ্ধতি পাচ্ছি? 4টা। একেবারে অলমোস্ট 4টা পদ্ধতি পাচ্ছেন। স্যার এটা কোন চ্যাপ্টারের ক্লাস? স্যার এভাবে স্যার বলে না চিল্লায় জান্নাতুল আফরিন মিম। তুমি এখানে, আচ্ছা আমি মনে হয় লিখি নাই, সরি। আসলে এটা দেখে তো বোঝা যাচ্ছে তুমি 2 বছর কি করছো, তাহলে পড়াশোনা করো নাই, বই উল্টাও নাই। একটা পেজ দেখেই তো বোঝা যায় এটা কোন অধ্যায়, এটা কি ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার, এটা কি প্রথম অধ্যায় না শেষ অধ্যায়, এটা ইজিলি বোঝা যাওয়ার কথা। তো তার মানে পড়াশোনা হয় না, ফাঁকি মারছো আর কি। যে পরিমাণ স্যার বলে কমেন্ট করছো, ওই পরিমাণ কমেন্ট না করে যদি একটু পড়ার দিকে তাকাও, বোর্ডের দিকে তাকাও, দেখবা পড়াশোনা শেষ হবে। স্যার আমি আপনার পেড ব্যাচের স্টুডেন্ট ছিলাম, আপনাকে অনেক মিস করব। একদম মিস করার দরকার নাই। আমাকে দেখতে ইচ্ছে করলে জাস্ট ফেসবুকে আসবা, দেলোয়া স্যার সার্চ দিবা, আমার ফটো দেখবা, মন শান্তি, ঠিক আছে? আচ্ছা আসো তাহলে আদমশুমারি পদ্ধতি পাচ্ছি, নিবন্ধীকরণ পাচ্ছি, নমুনা জরিপ পাচ্ছি, পাককলন কৌশল পাচ্ছি। এই 4টা পদ্ধতি আমরা পাচ্ছি। আদমশুমারি, নিবন্ধীকরণ, নমুনা জরিপ, পাককলন কৌশল। আদমশুমারি, নিবন্ধীকরণ, নমুনা জরিপ, পাককলন কৌশল। এই 4টা পদ্ধতি আমরা পাচ্ছি, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি? আদমশুমারি পরিমাপ করতে পারি। আদমশুমারি কি করতে পারি? আমরা পরিমাপ করতে পারি। তাহলে আদমশুমারি পরিমাপ পদ্ধতি কয়টি? প্রধানত বললে কয়টি? 3টি। আর এমনি যদি বলে পদ্ধতি কয়টি তখন বলবা 4টি। আরেকবার একটু বলো, আদমশুমারি, নিবন্ধীকরণ, নমুনা জরিপ। এখন আমরা একটু বিস্তারিত প্রত্যেকটা পদ্ধতি সম্পর্কে একটু খুঁটিনাটি শর্টকাটে জানবো, আর আদমশুমারি একটু বেশি জানবো। কেন? কারণ আদমশুমারি তোমার অনুধাবনমূলক প্রশ্ন অনেক সময় আসতে আমরা দেখি, ওই জন্য। আচ্ছা প্রথমে একটু দেখি আমরা আদমশুমারি জিনিসটা আসলে কি। দেখো, যেই প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট সময়ে, প্রক্রিয়া মানে কি? প্রক্রিয়া মানে হচ্ছে কিছু ধারাবাহিক কাজ, এইটাকে বলা হয় প্রক্রিয়া। যেই প্রক্রিয়ার মাধ্যমে, তার মানে একটা প্রক্রিয়ার মাধ্যমে, কিছু ধারাবাহিক কাজের মাধ্যমে একটি দেশে অবস্থানরত মানুষের সকল তথ্য সংগ্রহ করে প্রকাশের ব্যবস্থা করা হয়, তাকে বলা হয় আদমশুমারি। তাহলে যেই প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ে একটি দেশে অবস্থানরত মানুষের সকল তথ্য সংগ্রহ করে প্রকাশের ব্যবস্থা করা হয়, তাকে বলা হয় আদমশুমারি পদ্ধতি। আচ্ছা আদমশুমারি পাককলন কৌশল কি? একটু যাচ্ছি তো, আমি একটু অপেক্ষা করো। তাকে বলা হচ্ছে কি? পাককলন। আচ্ছা তাকে বলা হয় তোমার হচ্ছে আদমশুমারি। তাকে কি বলা হয়? আদমশুমারি। স্যার শনিবারের আগেই 7ম, 8ম, 9ম অধ্যায়ে ক্লাস দেন, আমরা শনিবার প্র্যাকটিস করতে পারি। তোমাদের পরীক্ষা রবিবারে না? থাকবে তো ক্লাস, অবশ্যই থাকবে। সেকেন্ড চ্যাপ্টারে এরকম হ্যাঁ পারি না, একদমই বিপদ। স্যার শাওয়ার নিব, একটু হ্যাঁ ওয়েট করেন। দেখছো কি শয়তান এতে বলে শাওয়ার নিবে আর ওয়েট করতে বলতেছে কাকে? স্যারকে।
আচ্ছা, প্রাক্কলন কৌশল কি বলবো, তো একটু পরে যাচ্ছি, তো সবগুলোতে আসবো। আচ্ছা, তাহলে একটু আমরা বলি, তাহলে যেই প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট সময়ে একটি দেশে অবস্থানরত মানুষের সকল তথ্য সংগ্রহ করে প্রকাশের ব্যবস্থা করা হয় তাকে বলা হয় আদমশুমারি। আচ্ছা, আদমশুমারি আমরা কয়টা পদ্ধতি দেখি, দেখো আদমশুমারি কেন করা হয়, কারণ কি, উদ্দেশ্য কি। একটা হচ্ছে জন্মহার জানার জন্য, মৃত্যুহার জানার জন্য, জনসংখ্যা বৃদ্ধির হার জানার জন্য। এরপর হচ্ছে সামাজিক বৈশিষ্ট্য, একটি দেশের একটি সমাজের সামাজিক বৈশিষ্ট্য কেমন সেটা জানার জন্য, পরিবারের আয়তন, ছোট পরিবার নাকি বড় পরিবার সেই বিষয়টা জানার জন্য, অর্থনৈতিক অবস্থা, তারা কি সচ্ছল না অসচ্ছল সেই বিষয়গুলো আদমশুমারির মাধ্যমে জানা যায়। বেকারত্বের পরিমাণ জানা যায়, কর্মসংস্থানের পরিমাণ জানা যায়, বয়স কাঠামো সম্পর্কে তথ্য জানা যায়, বয়স কাঠামো সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায়, এবং ওই পরিবারের স্বাস্থ্য পুষ্টি, মানে যেমন আমার মতো কি পুষ্টিহীন না তোমার মতো পুষ্টিহীন না একদম সুস্বাস্থ্যর অধিকারী সেটা জানা যায় আর কি। আচ্ছা, এরপর হচ্ছে অভিবাসন, মাইগ্রেশনের পরিমাণটা জানা যায়, এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে কিনা। তার মানে অলমোস্ট আমরা 8টা পয়েন্ট পাচ্ছি, যেগুলো হচ্ছে কি করে এগুলো করা হয় একমাত্র কিসের জন্য, আদমশুমারি পরিমাপের জন্য। আদমশুমারি কিসের জন্য, পরিমাপের জন্য। তাহলে এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার। চলেন আমরা একটু সামনে আগাই, যে আমরা এরপরের বিষয়গুলো জানি। দেখো আদমশুমারি আবার পদ্ধতি আছে 4টা, এটি একটু পরে জানতেছি, আগে একটু আমরা দেখি যে আদমশুমারি পদ্ধতি কোন শুমারি, আদমশুমারি পদ্ধতি। বাংলাদেশে সর্বপ্রথম আমরা বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে, 1971 সালে দেশ স্বাধীন হয়। স্বাধীনতার পরে সর্বপ্রথম 1984 সালে সর্বপ্রথম হচ্ছে আদমশুমারি হয়। কত সালে, 1984 সালে। হ্যাঁ, এরপরে আমরা জানি আদমশুমারি সাধারণত 10 বছর পর পর হয়। কত বছর পর, 10 বছর পর। এখন এই 10 বছর পর পর যেহেতু আদমশুমারি হয়, আদমশুমারি হিসাব করার জন্য 1981 সালে 81 সালে দ্বিতীয় আদমশুমারি হয়। এরপর হচ্ছে 10 বছর পর 1991, এরপর 10 বছর পর 2001, এরপর হচ্ছে 2011। তাহলে হিসাব অনুসারে এটা 2021 হওয়ার কথা, কিন্তু 21-এ করোনা থাকার কারণে এটা করতে পারেনি, পরে হচ্ছে 2022-এ হয়, এবং 22-এ যেটা হয় তার নাম দেওয়া হয় জনশুমারি। আদমশুমারি আর জনশুমারির মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য হচ্ছে নামের মধ্যে। আর হচ্ছে আগে অনলাইনে রাখতো না রেকর্ড, এখন হচ্ছে অনলাইনে সবগুলো রেকর্ড রাখে। স্যার রিপ্লাই দেন, এখন থেকে পড়তে বসবো শিওর, একটু বলেন স্যার ক্লাস কখন শুরু হয়েছে আর ইউটিউবে কি পাবো। হ্যাঁ, ইউটিউবে পাবেন ক্লাস, কিন্তু এখন আগে ক্লাস দেখেন, পড়েন ভালো করে। তাহলে সর্বপ্রথম কত, সেটা হচ্ছে সর্বপ্রথম, এটা হচ্ছে প্রথম কত সালে, 1974 সালে। আর সর্বশেষ কত বলবা, 2022 সালে। এটা হচ্ছে শেষ, একদম সর্বশেষ হচ্ছে 2022-এ। তাহলে সর্বপ্রথম 74, সর্বশেষ হচ্ছে 22। সর্বপ্রথম 74, সর্বশেষ কত, 22। সর্বপ্রথম 74, সর্বশেষ হচ্ছে কি 22। তাহলে আমরা আদমশুমারির রিপোর্টটা পেয়ে গেলাম। একটু সালগুলো মুখস্থ করে পেলো, 74, 81, 91, 1, 11, 22, 1, 11, 22। তাহলে সর্বমোট কত, কয়টা হয় একটু দেখো তো, সব মিলে হিসেব করে দেখবা হচ্ছে, সব মিলে আদমশুমারি বা জনশুমারি যাই বলি হচ্ছে কতবার, 6 বার। মানে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কতবার হয়, সর্বমোট 6 বার কি হয়, তোমার হচ্ছে আদমশুমারি বা জনশুমারি হয়। আচ্ছা, আদমশুমারি পদ্ধতি আবার 4টা, এখানে কিন্তু গুলাই ফেলিও না। আমরা প্রথমে জনসংখ্যা পরিমাপের পদ্ধতি দেখেছি 4টা, এর মধ্যে প্রথমটা ছিল আদমশুমারি। আবার আদমশুমারি পদ্ধতি গণনা করার পদ্ধতি হচ্ছে 4টা, এর মধ্যে একটা হচ্ছে প্রত্যক্ষ গণনা, এটা হচ্ছে প্রকৃত গণনা, এটা হচ্ছে পরোক্ষ গণনা, আর হচ্ছে বৈধ গণনা। প্রত্যক্ষ গণনা কি, প্রত্যক্ষ গণনা মানে হচ্ছে যেটা বাড়ি বাড়ি গিয়ে করা হয়, যে বাড়ি মানে প্রতিটা ঘরে ঘরে যাবে গিয়ে গণনা করবে, এটা হচ্ছে বাড়ি, এটা হচ্ছে কি প্রত্যক্ষ গণনা। আর প্রকৃত গণনা এবং হচ্ছে পরোক্ষ গণনা। প্রকৃত গণনা যেটা আমরা বলতে পারি হচ্ছে তোমার প্রকৃত, যে স্থায়ী ঠিকানা দেখে, এটা হচ্ছে স্থায়ী ঠিকানা। আর হচ্ছে পরোক্ষ বর্তমান ঠিকানা দেখে, এটা হচ্ছে পরোক্ষ বর্তমান ঠিকানা দেখে। এগুলো আহামরি এত বেশি গুরুত্বপূর্ণ না, বর্তমান ঠিকানা থেকে। তাহলে আর বৈধ গণনা, তাহলে প্রত্যক্ষ গণনা, প্রকৃত গণনা, পরোক্ষ গণনা, বৈধ গণনা। এটা হচ্ছে তোমার ওই যে ডাকের মাধ্যমে যেটা করে আর কি, ডাক বা হচ্ছে তোমার হচ্ছে ডাক বা সংবাদদাতা যারা থাকে তাদের মাধ্যমে যেটা করে। তাহলে আমরা টোটাল 4টা পদ্ধতি পাচ্ছি, কিন্তু সোনার বাংলাতে যেটা হয় সেটা হলো একটাই, প্রথমটাই, সেটা হলো বাড়ি গিয়ে যেটা গণনা করে, সেটা হলো এই যে আদমশুমারি পদ্ধতির প্রথমটাই, প্রত্যক্ষ গণনা। এটা আমরা বেশি আমাদের দেশে দেখি আর কি, বাকিগুলো কম দেখা যায়। তাহলে বিষয়টা ক্লিয়ার। তাহলে বাড়ি গিয়ে পাচ্ছি আমরা, এরপর হচ্ছে প্রকৃত পাচ্ছি, পরোক্ষ পাচ্ছি, আর হচ্ছে বৈধ পাচ্ছি। আচ্ছা, জনসংখ্যার নির্ধারক সমূহ, জনসংখ্যা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আমরা জানি হচ্ছে
একটা দেশের জনসংখ্যা বাড়া, জনসংখ্যা কম হওয়া, জনসংখ্যা বেশি হওয়া অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে একটা দেশের মধ্যেই। ঠিক একই রকম যে আমরা এখানে পাচ্ছি জনসংখ্যার নির্ধারক। নির্ধারক মানে কি? কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। নির্ধারক এটার বাংলা শব্দ মাথায় রাখবা। নির্ধারক শব্দটা দেখলেই মনে করবো হচ্ছে নির্ভর করে। নির্ভর করে, নির্ধারক মানে কি? নির্ভর করে। তাহলে জনসংখ্যার নির্ধারক সমূহ মানে হচ্ছে নির্ভর করে। আচ্ছা, এক নম্বর আসেন। এক নম্বর হচ্ছে আমরা দেখব হচ্ছে এক নম্বর যে পয়েন্টটা সেটা হলো স্থূল জন্মহার। স্থূল জন্মহার মানে জন্মহারের উপর জনসংখ্যা নির্ভর করে। আর স্থূল মৃত্যুহার, মৃত্যুহারের উপর জনসংখ্যা নির্ভর করে। এরপর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হারের উপর জনসংখ্যা নির্ভর করে। তারপর হচ্ছে স্বাভাবিক বৃদ্ধির হারের উপর জনসংখ্যা নির্ভর করে, জনসংখ্যার ঘনত্বের উপর নির্ভর করে, নিট অভিবাসনের উপর নির্ভর করে। এই 6টা পয়েন্টের উপর জনসংখ্যা নির্ভর করে। জনসংখ্যা কি বাড়বে না কমবে, জনসংখ্যা কি নিয়ন্ত্রণে থাকবে নাকি থাকবে না, এই বিষয়গুলোর উপর নির্ভর করে। তাহলে জন্মহার, মৃত্যুহার, জনসংখ্যা বৃদ্ধির হার, স্বাভাবিক বৃদ্ধির হার, জনসংখ্যার ঘনত্ব, নিট অভিবাসন, এই টোটাল সর্বমোট কয়টা পয়েন্ট পাচ্ছি? 6টা পয়েন্ট। এবং এই প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু তোমার হচ্ছে পরীক্ষায় ম্যাথ আসে। সাধারণত এই প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু তোমার কি থাকে? ম্যাথ থাকে। এবং এই ম্যাথগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। ছোট ছোট তোমাকে কিছু প্রশ্ন দিবে এবং তোমাকে ক্যালকুলেশন করে অ্যান্সার করতে হবে। যেমন জন্মহার বের করার সূত্র আছে, মৃত্যুহার বের করার সূত্র আছে, জনসংখ্যা বৃদ্ধির হার বের করার সূত্র আছে, আবার স্বাভাবিক বৃদ্ধির হার বের করার সূত্র আছে, জনসংখ্যার ঘনত্ব, নিট অভিবাসন। এই 6টা ম্যাথ যদি তুমি পারো তাহলে তুমি নিশ্চিত থাকো যে তুমি সহজেই এগুলো কি করতে পারবা? অ্যান্সার করতে পারবা এবং সহজেই পরীক্ষার হলে মনে রাখতে পারবা। একদম সহজে মনে রাখতে পারবা, মানে এই পয়েন্টগুলো যদি তুমি একটু দেখো। আচ্ছা, তাহলে আমরা এই বিষয়গুলো একটু দেখলাম। এখন আমরা প্রত্যেকটা পয়েন্ট নিয়ে একটু দেখবো যে কোনটা কিভাবে একটু বের করে। প্রথমে আমরা একটু দেখবো হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার কি ঘনত্ব? তাহলে জনসংখ্যার ঘনত্বের সূত্রটা কি জানো? এটাকে আমরা ইংলিশে বলছি ডেনসিটি অফ পপুলেশন, সংক্ষিপ্ত আকারে ডিপি। ডেনসিটি অফ পপুলেশন, সংক্ষিপ্ত আকারে ডিপি, জনসংখ্যার ঘনত্ব। উপরে থাকবে হচ্ছে মোট জনসংখ্যা, টোটাল পপুলেশন, মোট জনসংখ্যা। জাস্ট আমার সাথে শুনে শুনে এখনই মুখস্থ করে ফেলো, যাতে এখনই মুখস্থ হয়ে যায়। আর নিচে থাকবে হচ্ছে মোট আয়তন। মোট আয়তন, তাহলে মোট জনসংখ্যা এবং কি মোট আয়তন। তাহলে মোট জনসংখ্যা, মোট আয়তন, জনসংখ্যার ঘনত্ব। তাহলে একটু খেয়াল করো। তাহলে আমরা দেখি যে মোট জনসংখ্যা হচ্ছে 16 কোটি। তাহলে 16 কোটিকে আমরা লিখবা 16 কমা 2টা শূন্য কমা আবার 2টা শূন্য কমা 3টা শূন্য, এটা হচ্ছে 16 কোটি। আর আয়তন কত? 1,47,570। ভাগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের দেশে জনসংখ্যার ঘনত্ব। স্যার আমি কমেন্টস করতে পারছি না, দরকার নাই কমেন্ট করার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, এটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। আর জনসংখ্যার ঘনত্ব বলতে আসলে কি বোঝায়? জনসংখ্যার ঘনত্ব বলতে প্রতি বর্গ কিলোমিটারে কত লোক স্থায়ীভাবে বসবাস করে তাকে বলা হয় জনসংখ্যার ঘনত্ব। তাহলে জনসংখ্যার ঘনত্ব হলো প্রতি বর্গ কিলোমিটারে স্থায়ীভাবে কতজন মানুষ বসবাস করে তাকে বলা হয় জনসংখ্যার ঘনত্ব। তাহলে জনসংখ্যার ঘনত্ব বলতে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক স্থায়ীভাবে বসবাস করে তাকে বোঝায়। তাহলে এই সূত্রটা আমাদের আশা করি সবার ক্লিয়ার, এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকবে না। মোট জনসংখ্যা, মোট আয়তন, মোট জনসংখ্যা, মোট আয়তন, মোট জনসংখ্যা, মোট আয়তন। তাহলে কাজ শেষ। আচ্ছা, চলো আমরা একটু সামনে আগাই, এরপরে সূত্রগুলো একটু দেখি এবং এরপরে কাজগুলো একটু দেখব। জনসংখ্যার ঘনত্বের নির্ধারক। জনসংখ্যার ঘনত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? যেমন একটি দেশের ভৌগোলিক অবস্থান যদি সহজলভ্য হয় তাহলে অন্য দেশ থেকে মানুষ সহজে আসতে পারে, যেতে পারে, সেই জন্য জনসংখ্যার ঘনত্ব বেশি হয়। আবহাওয়া জলবায়ু যদি অনুকূলে থাকে, সুবিধা মতো হয়, তখন কিন্তু জনসংখ্যার ঘনত্ব, মানুষ বেশি বসবাস করতে চায়, সুযোগ সুবিধা বেশি। কারণ যেমন ঢাকা শহর, চট্টগ্রাম শহর, এই শহরগুলোতে তুমি সব কিছু পাচ্ছ, সব কিছু সহজলভ্য, সেই জন্য দেখবা জনসংখ্যার পরিমাণটাও মোটামুটি বেশি হয়। যেমন কিছু দেশ আছে যেখানে কৃষিকাজের সুবিধা আছে, ওই দেশগুলোতেও জনসংখ্যার ঘনত্ব বেশি হয়। আবার ভূপ্রকৃতি, যেমন আমাদের দেশে ভূপ্রকৃতির কারণে মানে জনসংখ্যা বেশি হয় ঘনত্ব। সামাজিক নিরাপত্তা, যেমন তোমাদের স্বপ্নের শহর, স্বপ্নের দেশ বললে বলবা হচ্ছে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, এই দেশগুলা অধিকাংশ ক্ষেত্রে। কেন? কারণ নিরাপত্তা বেশি, তাহলে সামাজিক নিরাপত্তার জন্য ওই এলাকাগুলোতে ঘনবসতি হবে। আচ্ছা, এরপর হচ্ছে জীবনযাত্রার মান যত উন্নত হয়, যত সমৃদ্ধ হয়, সেখানে তোমার হচ্ছে কি মানে ঘনবসতির পরিমাণটা বেশি হয়। তারপর হচ্ছে প্রাকৃতিক সম্পদ, যেই দেশে যেই সমাজে প্রাকৃতিক সম্পদের পরিমাণ বেশি সেখানে ঘনবসতি বেশি হয়। আর রাজনৈতিক অবস্থান, যেমন রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে সেখানে ঘনত্ব কম হয়, আর রাজনৈতিক স্থিতিশীলতা দেখা দিলে যেখানে জনসংখ্যার ঘনত্বটা কি হয়? বেশি হয়। তাহলে এই সবগুলো পয়েন্ট হচ্ছে কিসের কারণে? জনসংখ্যার ঘনত্ব। যারা জনসংখ্যার ঘনত্ব এই সবগুলো পয়েন্টের উপরে নির্ভর করে। আমরা আশা করি এই পয়েন্টগুলো পরীক্ষার খাতায় লিখতে পারবো, জাস্ট একটু দেখে গেলে হবে। আচ্ছা, বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ, বাংলাদেশে
জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ। 1 নম্বর হচ্ছে জলবায়ু, এটা কিন্তু একটা প্রধান কারণ। হচ্ছে ভূপ্রকৃতি, মানে বসবাসযোগ্য আমরা দেশ, সেই জন্য ভূপ্রকৃতির কারণে আমাদের যে দেশে নাতিশীতোষ্ণ, যেটা একটা শব্দ, যে গরমও না ঠান্ডাও না, এরকম পরিবেশ হওয়ার কারণে তোমার হচ্ছে কি হয়, জনসংখ্যার ঘনত্ব বেশি হয়। স্যার আপনার মতো ফ্রিতে এত সুন্দর করে বোঝাতে আমি কাউকে দেখিনি, আমি আগেও আপনার অনেক ক্লাস করেছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আপনি করতে থাকেন। কৃষিভিত্তিক অর্থনীতি, কৃষিভিত্তিক অর্থনীতি, শিল্প উন্নয়ন, শিল্প উন্নয়নের কারণে জীবনযাত্রার নির্মমান, এখানে জীবনযাত্রার নির্মমান বলতে যেখানে টাকা পয়সার খরচ একটু কম হয়, একেবারে টাকা পয়সার খরচ কম। যেমন দেখবা মানুষজন যদি ইনকাম কম থাকে, তখন যদি মানুষ কি চায়, মানুষ চায়, এই সাউন্ড কম আসতেছে বলে সত্যি কিনা একটু দেখো তো। আমি তো জানি না আসলে সাউন্ড কি সত্যি কম যাচ্ছে, একটু দেখবা। একটু দেখো তো, সাউন্ড বলে কম যাচ্ছে, আমি তো আসলে জানি না। সাউন্ড কি সত্যি কম যাচ্ছে, একটু দেখবা। না ঠিক আছে তো, সাউন্ড কেন মানে প্রবলেম বলতেছো? সাউন্ড একদমই ক্লিয়ারলি শোনা যাচ্ছে। দেখো তো, সাউন্ড বলে কম যাচ্ছে, আমি তো আসলে জানি না। না ঠিক আছে তো, আচ্ছা। গণবসতি স্যার ভারতীয় উপমহাদেশে বেশি। তুমি একটু সাউন্ড বাড়াই দাও, তাহলে তোমার মনে হয় এই প্রবলেম হচ্ছে। আমার এখানে তো সাউন্ড একদমই ঠিক শোনা যাচ্ছে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে, আশা করি প্রবলেম হওয়ার কথাও না। জিয়া স্যার কেমন আছেন আপনি? কোথায় যাবেন? কাজ আছে আপনাদের? এমনি কাজ আছে? কাজ নেই তোমাদের? তোমার আমার সবার প্রিয় জিয়া স্যার, জিয়া স্যার আমার একটা দায়িত্ব নিয়েছিল জানো, এখনো শেষ করতে পারে না। আমিও বসে আছি কোন দিন জিয়া স্যার এটা শেষ করবে ইনশাল্লাহ। আচ্ছা চলো তাহলে আগাই, তাহলে আমরা সামনে যাই। সাউন্ড ঠিকঠাক আছে তাহলে, এটা বলিও না তাহলে। আচ্ছা, এরপর হচ্ছে নিরাপত্তা একটা বিষয় থাকে গণবসতির জন্য। আরেকটা এটা মজার জিনিস, এটা তোমরা করে নিও কেমন। বাল্য বিবাহ করবা, বহু বিবাহ ভালো লাগলে করবা, নাহলে করবা না আর কি। এরপর হচ্ছে বৃষ্টিপাত, এগুলোর কারণে কি হয়, গণবসতি বেশি হয়। এগুলো বুঝতে তার অসুবিধা নাই, বাল্য বিবাহ হলে কেন গণবসতি হয়, বহু বিবাহ। মনে করো বউ একটা থাকলে, যদি একটা বউয়ের যদি 4টা বাচ্চা হয়, তাহলে 4টা বউ থাকলে কয়টা হবে, 4 গুণ 4, জ্যামিতিক হারে বাড়বে 16টা। ঠিক আছে না, এটা স্বাভাবিক, গণবসতি হবেই। আচ্ছা সাউন্ড ঠিক আছে স্যার, বাট আপনি একটু বাড়িয়ে দেন। ও আমি সাউন্ড বাড়াতাম, আমার যেমন আমি আর না চিল্লাই, আমি সারাদিন ক্লাসে খুবই টায়ার্ড। আচ্ছা বৃষ্টিপাত, এটা একটা বিষয়, যেখানে বৃষ্টিপাত মোটামুটি ভালো হয় সেখানেও কি হয় তোমার হচ্ছে ঘনবসতি হয় আর কি। ঘনবসতি মানে বাচ্চা কাচ্চা বেশি হয় আর কি, মাশাআল্লাহ। আসেন জন্মহারের সূত্র, জন্মহার আমরা একটু দেখি, যে জন্মহার বা হচ্ছে স্থূল জন্মহার বা স্থূল জন্মহার, যেটাকে আমরা বলি হচ্ছে জন্মহারকে বলা হচ্ছে বার্থ রেট বলি আমরা সংক্ষিপ্ত আকারে, যে বার্থ BIRTH। স্পেলিং ভুল হলে একটু ঠিক করে দিও কেমন, এটা দেখি যে ইদানিং বেশি ভুল হচ্ছে, আগেও ভুল হতো দেখি। বার্থ রেট, আর স্থূল জন্মহার বললে তাহলে ক্রুড বার্থ রেট, সংক্ষিপ্ত আকারে CBR বলা হয় আর কি, CBR বার্থ রেট। হ্যাঁ তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে ক্রুড বার্থ রেট, CBR না, হ্যাঁ CBR। আচ্ছা জন্মহারের সূত্রটা কি জানো, উপরে হচ্ছে মোট জীবিত শিশু, দুনিয়াতে যতজন বাচ্চা কাচ্চা দুনিয়াতে আসে আর কি, জীবিত শিশু মানে বুড়া মানুষ তো আর জন্মগ্রহণ করতে পারে না, সেজন্য মোট জীবিত শিশু। আর নিচে হচ্ছে মোট জনসংখ্যা। আর এটা হিসেব করা হয় কততে জানো, এটা হিসেব করা হয় 1000-এ, সেজন্য 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে একটু দেখো তো, 1 বছরের মধ্যে জীবিত শিশু 3 লাখ। 3 লাখ আমরা লিখবা 3,2 0, মোট জনসংখ্যা হচ্ছে 1 কোটি, তাহলে নিচে হচ্ছে 1 কোটি, তাহলে 1,2 আবারও 2 3 0 গুণ 1000, তাহলে বের করে ফেলতে পারবা। দেখি ক্যালকুলেশন করে অ্যান্সার বলো তো, তাহলে জন্মহার কত হয়। স্যার আপনার কথাগুলো অনেক ভালো লাগে, তাই নাকি? আরেফিন হৃদয় স্যার বৃষ্টির সাথে কি সম্পর্ক? আমি তো ব্যাখ্যা করলে বায়োলজি ক্লাস হবে, তোমরা ওই যে অ্যাকাউন্টিং এর বায়োলজি ক্লাস যেটা দেখছো এটা না, আমি বললে এটা একটা বায়োলজি ক্লাস হবে, সেই জন্য আমি ওইদিকে যাবো না। বৃষ্টিপাত হলে কেন হয় এটার একটা কারণ তো আছে। না 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 আপনারা আর কথা বাড়াইয়েন না, কথা বাড়ালে অন্যদিকে চলে যাব, একদম নিবেন না আমাকে অন্যদিকে। স্যার আমি কিছু পারি না,
স্যার এখন কি পড়ে কি পাবো, আমার খুব স্পিডে পড়তে পারি? আচ্ছা তুমি খুব স্পিডে পড়তে পারো। জিৎ সর্দার, দেখো যারা একদম পড়াশোনা করো নাই মানে দরকার একদমই টেনশন নেওয়ার কোনো কারণ নাই, তুমি পরীক্ষার হলে যেও না, তাহলে দেখবো পরীক্ষা অনেক ভালো হবে, তোমার মধ্যে একটা ভালো ফিলিংস আসবে। যারা পড়াশোনা করে পরীক্ষা দেওয়ার দরকার কি? স্যার কালকে 10টায় সপ্তাহ মধ্যে ক্লাস দেন প্লিজ। এই তোমাদের পরীক্ষা কী বারে? পরীক্ষা তো রবিবারে, তো এত তাড়াহুড়ো কিসের? পাবা তো। স্যার যেই ক্লাসটি ইউটিউবে করতেছি সেই কাজ এখন লাইভ করতেছি, তাই নাকি? রোমান্টিক ওয়েদার তাকে বৃষ্টির সাথে, তাই ভালো মানুষ তো। স্যার বৃষ্টির সাথে জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? জয়া আক্তার, এটা আমি ভাবছি ছেলেদের প্রশ্ন, এখন যদি মেয়েদেরও যদি একই প্রশ্ন থাকে। এখানে অনেক গাইডিয়ানরা ক্লাস দেখে তো, আর তোমরা বড় হয়ে গেছো না ওই জন্য। স্যার এটা কি জন্য 25-এর জন্য ক্লাস? তুমি বলো না এটা কিসের জন্য? ভাই জীবনেও বই দৌড়ি নাই কলেজে, তাহলে আর দরকার নেই পড়াশোনা করার, বাদ দেন। আচ্ছা গল্প মুখার্জি বলছে 30, এটা কি 30 আসছে মান সবার? জন্মহার 30 আসছে সবার? একটু দেখেন তো 30 সবার আসছে কিনা, একজনের আসলে হবে না তো, সবার আসতে হবে। সবার আসা মানে আমি ঠিক আছি, আপনিও ঠিক আছেন। এখানে প্রায় এখন 115 জন মতো ক্লাস দেখছো, কিন্তু এর মধ্যে অঙ্ক করে যে 2-1 জনে, কেন সবাই করতে পারো না? ভাই আপনি পড়া আগান, তো এসব রিপ্লাই করতে হবে না। এই ভালো কথা বলেছে। কি নামিতেন? সেরা স্যার সেরা, তাই নাকি? সবাই মনোযোগ দাও ক্লাসে, আপনি কমেন্ট দেখেন না। না কমেন্ট দেখবো না স্যার। পরীক্ষা রবিবার হলেও আপনি একটু আগে ক্লাস দিলে আমরা বাসায় বারবার প্র্যাকটিস করতে পারবো। ভালো কথা, ঠিক আছে ইনশাল্লাহ দিব। আচ্ছা এটা গেল না, তাহলে এটা পারবা না। আর ডেফিনেশনটা দেখো, কোনো দেশে প্রতি বছর মোট জনসংখ্যা প্রতি হাজারে যে পরিমাণ জীবিত শিশু জন্মগ্রহণ করে তাকে বলা হয় জন্মহার। তাহলে কোনো দেশে প্রতি বছর মোট জনসংখ্যার প্রতি হাজারে যে পরিমাণ জীবিত শিশু জন্মগ্রহণ করে তাকে বলা হয় জন্মহার। তাকে কি বলা হয়? জন্মহার বলা হয়, তাকে বলা হয় জন্মহার। আচ্ছা বাংলাদেশে উচ্চ জন্মহারের অনেকগুলো কারণ আছে, জাস্ট আমি একটু দেখে চলে যাব, একটু চোখ বুলিয়ে, এগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, তো একটু জাস্ট চোখ বুলে যায়। এটা হচ্ছে ভৌগোলিক অবস্থান, খাদ্যাভ্যাস, খাবার দাবার, এটা একটা ভালো জিনিস, এটা একটা সেরা জিনিস, এটা অনেকে বুঝতে পারবে। আচ্ছা এরপরে হচ্ছে সামাজিক অবস্থান, শিক্ষার হার, তারপর হচ্ছে দারিদ্রতা, বাল্যবিবাহ, বহুবিবাহ, ধর্মীয় প্রভাব। ওই যে হুজুরের অনেক সময় ওয়াজ করে না, আল্লাহ আপনারা বাচ্চা নিবেন, আল্লাহ খাওয়াবে, আপনারা বাচ্চা কাচ্চা বেশি নেন, এটা হচ্ছে ধর্মীয় একটা প্রভাব থাকে। আচ্ছা এরপর হচ্ছে কর্মসংস্থান, তারপর হচ্ছে জীবনযাত্রার মান, একটা প্রভাব চিত্ত বিনোদন। আচ্ছা এটার অভাব আর কি? আচ্ছা জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী, জন্ম নিয়ন্ত্রণ অনীহা। এখানে চিত্ত বিনোদন বলতে একটা জিনিস শব্দ আছে, মনে করো যে তুমি এখানে প্রত্যেকের কিন্তু একটা মানে প্রত্যেকেই কাউকে না কাউকে ফলো করে, কাউকে না কারো আদর্শ মেনে চলেন, কারো না কারো পরামর্শ মানে। এখন ধরলাম মনে করো তোমার এখানে তোমাদের বিশেষ করে ছেলেদের পছন্দের নায়ক হচ্ছে মনে করো হিরো আলম, আর মেয়েদের পছন্দের নায়িকা হচ্ছে মনে করো পরিমণি। এখন হিরো আলমের মনে করো হিরো আলম তোমাদেরকে বোঝাচ্ছে ছেলেদেরকে, এই বাচ্চা কাচ্চা নিবা না, একদম বাচ্চা কাচ্চা নিবা না, তখন দেখবা তোমরা বাচ্চা কাচ্চা নেওয়ার প্রতি অনীহা তৈরি হবে। আবার পরিমণি যদি তোমার মেয়েদেরকে মনে করি ইন্সপায়ার করে যে না একদম বাচ্চা কাচ্চা নেওয়ার দরকারই নেই বাচ্চা কাচ্চা, এগুলো শেষ বয়সের কাজ, এখন শুধু এই করবা, তাইলে বাচ্চা কাচ্চা হবে। এটা হচ্ছে চিত্ত বিনোদনের অভাব আর কি। আচ্ছা এগুলো মানে তুমি যদি সিনেমা, নাটক, মুভি এগুলো যদি দেখো তখন মানুষের একটা তৈরি হয় কি নারী স্বাধীনতার অভাব, মেয়েদের নাকি স্বাধীনতার অভাব। আর কি স্বাধীনতা? আমার ক্লাসে যদি এখন অ্যানালাইসিস করি দেখবা 90%ই মেয়ে, এর মধ্যে বলে যে নারী স্বাধীনতার অভাব। ছেলে তো মাঝখানে এরকম স্বাধীনতা বলতে বলতে মেয়েরা, আর মনে হয় ছেলেই খুঁজে পাওয়া যাবে না দেশে। আচ্ছা এরপর হচ্ছে বৃদ্ধ বয়সে নিরাপত্তা, এটা একটা বড় জিনিস। যেমন বৃদ্ধ বয়স যখন 40-50 হয়ে যায় তখন কি হবে আমার, তখন চাই যে মানুষ বাচ্চা কাচ্চা একটু নিবি আর কি, তখন আসলে আর নেওয়ার সুযোগ থাকে না, আর তখন বাচ্চা কাচ্চা নিলেও মানুষ করা যায় না। এরপর হচ্ছে আয়ুষ্কাল বৃদ্ধি, এরপর হচ্ছে কৃষি প্রধান অর্থনীতি, মানে অনেকগুলো পয়েন্ট আসছে, এগুলো জাস্ট একটু দেখে নিও, আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে তোমাদের। আচ্ছা এরপর আমরা সামনে আগাই যে বাংলাদেশে উচ্চ জন্মহার নিয়ন্ত্রণের উপায়, কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। এখানে 10টা পয়েন্ট আমি তোমাদেরকে দিচ্ছি। দারিদ্রতা দূরীকরণ, খাদ্যাভ্যাস পরিবর্তন, জন্ম নিয়ন্ত্রণ করা, সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা, মানে একটির চেয়ে বেশি নয়, 2টি হলে ভালো হয়, এগুলো ছোটোবেলা বেশি শুনতাম, একটির চেয়ে বেশি নয় 2টি হলে ভালো হয়। স্যার কি হন ইতে হিরো আলম? আচ্ছা আমি বললাম আর কি একটা উদাহরণ, কি তোমাদের হিরো আলম পছন্দ হয় না? আচ্ছা স্যার এটা আইলে খাতা শেষ হইলে লেখা শেষ হবে না, তাই নাকি? আচ্ছা এরপর হচ্ছে নারীর ক্ষমতায়ন, এরপর হচ্ছে নারী শিক্ষার প্রসার, তারপর হচ্ছে বাল্য বিবাহ নিষিদ্ধ। এটা এত ভালো জিনিস একটা বাল্য বিবাহ, এটা নিষিদ্ধ। এটা নিষিদ্ধ করার দরকার কি, এখন এরা নিষিদ্ধ করে দিছে। নারীর কর্মসংস্থানের সৃষ্টি, নারী যদি কর্মসংস্থান হয় বাচ্চা কাচ্চা নেওয়ার আর বয়স কই, ও থাকবে মনে করো 7টা সকাল 10টা থেকে 5টা,
জবে থাকবে, এরপরে এসে মনে করো ফেসবুক চালাবে, ইউটিউব চালাবে রাত 10টা 11টা, এখন এরপরে বাচ্চা কাচ্চা নেওয়ার প্রশ্নই তো আসে না। তো এই জন্য বলছেন আর এই কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন, এগুলো ব্যাখ্যা করলে তো একটা পয়েন্ট ব্যাখ্যা করতে একদিন লাগবে। আচ্ছা, পরিবার পরিকল্পনা, ওই যে একটি চেয়ে বেশি নয়, দুটি হলে ভালো হয়। পরিমণি ছেলেদের পছন্দ আর হিরো আলম মেয়েদের। স্যার আপনি উল্টা বলছেন তাই নাকি? আচ্ছা, ভালো কথা বলছো। আসলেই মানে হিরো আলম হচ্ছে ছেলেদের মেয়েদের পছন্দ, আর পরিমণি হচ্ছে ছেলেদের পছন্দ। ঠিক আছে, আমার এত ওদেরকে দেখারও সেই মানে দুর্ভাগ্য আমার হয় না, ওই জন্য আসলে কোন উদাহরণ কোথায় দিতে হবে এটাও মাঝে মধ্যে আসে না আর কি। ঠিক আছে, তোমরা ভালোই মোটামুটি পারো। আচ্ছা, সামনে আগাই আমরা। তাহলে মৃত্যুহার একই রকম, জন্মহারের সূত্র যেমন মৃত্যুহারের সূত্রটাও তেমন। উপরে থাকবে হচ্ছে মৃত্যু সংখ্যা। মৃত্যু কিন্তু মানে শিশু, বৃদ্ধ, বয়স্ক, যুবক কোনো কথা নেই, সবাই মরতে পারে। আগে যে মানে যা আসার বেলায় শিশু আগে, যাওয়ার বেলায় কোনো শিশু নাই, বুড়া নাই যে আগে যায়। আচ্ছা, এরপর হচ্ছে মোট জনসংখ্যা, মোট জনসংখ্যা, আর এটাও হিসাব করা হয় কততে? 1000-এ। তাহলে একটু দেখো তো সূত্রটা, 10 লক্ষ মৃত্যুবরণ করে, তাহলে ওই 10 লক্ষ আমরা এখানে দিলাম। আর মোট জনসংখ্যা হচ্ছে 10 কোটি, তাহলে 10, 2টা 0, 2টা 0, 3টা 0 গুণ 1000। শেষ না? শেষ। এই সূত্রটা ব্যবহার করলে হয়ে যাচ্ছে। তাহলে মৃত্যু সংখ্যা ডিভাইডেড বাই মোট জনসংখ্যা গুণ 1000, মৃত্যু সংখ্যা ডিভাইডেড বাই মোট জনসংখ্যা গুণ 1000। ফিজিক্স ক্লাস হইতেছে নাকি? না, ফিজিক্সের ক্লাস হচ্ছে না, বায়োলজির ক্লাস হচ্ছে। এখনো সালাম দিচ্ছে, মানে তার মানে ক্লাসে আসেন না। সালমা হাকিম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে দেখো এখানে হচ্ছে আমরা উপরে দিলাম মৃত্যু সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে মোট জনসংখ্যা গুণ হচ্ছে 1000। তাহলে বিষয়টা আশা করি পারবা। কোনো দেশে প্রতি বছর মোট জনসংখ্যার প্রতি হাজারে যে পরিমাণ মৃত্যুবরণ করে তাকে সেই দেশের মৃত্যু হার বলে। তাহলে কোনো দেশে প্রতি বছর মোট জনসংখ্যার প্রতি হাজারে যে পরিমাণ মৃত্যুবরণ করে তাকে কি বলা হয়? তোমার হচ্ছে মৃত্যুর হার বলে। আশা করি বিষয়টা পারবেন। আমি এগুলো নিয়ে একটু কথা বাড়াবো না, আপনার একটু দেখে নিলে হবে। মৃত্যুহার, স্থূল মৃত্যুহারের কারণগুলো কি দেখো? দারিদ্রতা, শিশু মৃত্যু, নির্মম জীবনযাত্রার মান, তারপর হচ্ছে ওই যে তোমার হচ্ছে গর্ভকালীন মৃত্যু আর কি, তারপর হচ্ছে নারী মৃত্যুর হার, এরপর হচ্ছে চিকিৎসার অভাব। এগুলো কিন্তু মৌলিক কারণ, এগুলো মোটামুটি সব জায়গায় থাকে, এটা মৌলিক কারণ। স্যার কোন চ্যাপ্টার থেকে কয়টা সিকিউ আসবে? এটা তো বললাম একটু আগে, একদম প্রথমেই বললাম না কোন চ্যাপ্টার থেকে কয়টা আসবে। অধিক মৃত্যুহার নিয়ন্ত্রণের উপায়, যদি দারিদ্র্য দূর করা যায়, বাল্য বিবাহ রোধ করা গেলে, এটা আসলে পজিটিভ নেগেটিভ দুটোই আছে। শিশু মৃত্যুর হার রোধ করা, পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা, নিরাপদ পেশার ব্যবস্থা। যেখানে অনেক সময় দেখা যায় কি মানে বিপজ্জনক কিছু পেশা থাকে, ওগুলোতে আসলে অনেক সময় একটা ঝুঁকি থাকে। আর যদি এটা নিরাপদ হয় তখন কিন্তু মানুষজন নিরাপদে থাকতে পারে, সুন্দর একটা জীবন পাই। তাহলে সেটা হচ্ছে নিরাপদ পেশার ব্যবস্থা। আচ্ছা, এরপর হচ্ছে স্বাভাবিক বৃদ্ধির হার। স্বাভাবিক বৃদ্ধির হারের সূত্রটা আমি একটু লিখে দিই এখানে, তোমাদের অবশ্যই বাকিদের একটু জানা থাকার কথা। স্বাভাবিক বৃদ্ধির হার, স্বাভাবিক বৃদ্ধির হারের সূত্রটা হচ্ছে জন্মহার মাইনাস মৃত্যুহার। একটু মনে রাখো, জন্মহার মাইনাস মৃত্যুর হার। আর এটা হিসাব করা হয় 1000-এ, সেই জন্য 1000 দিয়ে ভাগ করতে হবে। আর হার যেহেতু বের করতে বলছে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এখানে জন্মহার দেওয়া আছে 18.1, তাহলে 18.1 মাইনাস মৃত্যুহার দেওয়া আছে 5.1 ডিভাইডেড বাই 1000 গুণ হচ্ছে 100। ক্যালকুলেশন করলে একদম ইজিলি পেয়ে যাবা। আর স্বাভাবিক বৃদ্ধির হার মানে কি বলছে দেখো? কোনো দেশের জনসংখ্যা প্রতি হাজারে স্থূল জন্মহার স্থূল মৃত্যুহারের পার্থক্যকে স্বাভাবিক বৃদ্ধির হার বলে। মানে জনসংখ্যা জন্মহার এবং মৃত্যুহারের পার্থক্যকে স্বাভাবিক বৃদ্ধির হার বলে। স্বাভাবিক বৃদ্ধির হার বলে। জন্মহার এবং মৃত্যুর হারের পার্থক্যকে কি বলা হয়? স্বাভাবিক বৃদ্ধির হার বলে। স্বাভাবিক বৃদ্ধির হার কি বলে। আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ারলি পারবেন, কারো কোনো জটিলতা তৈরি হবে না। আচ্ছা, এরপরে যায় জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। জনসংখ্যা বৃদ্ধির প্রভাব কি কি দেখো? নির্মম মাথাপিছু আয়, বেকারত্ব সমস্যা, খাদ্য ঘাটতি, নির্ভরশীলতা হ্রাস, জন্ম মৃত্যুর উচ্চ হার, তারপর হচ্ছে শিক্ষা সমস্যা। এগুলো আমি জাস্ট একটু পড়ে যাচ্ছি, কেন জানো? এগুলো তোমরা দেখলে তো পারবা। এখন এগুলোতে যদি আমার সময় দিতে হয় তাহলে কিন্তু সময় অনেকটা মানে কম সময়ে শেষ করতে পারবো না। মাথাপিছু আয়ের স্বল্পতা, মূলধন গঠনের হার হ্রাস, এরপর হচ্ছে বাসস্থান সমস্যা, জনসংখ্যার ঘনত্ব। দেখো কোনো পয়েন্ট কঠিন লাগলে স্কিপ করে চলে যেও, যেগুলো সহজ সেগুলো মুখস্থ করবা, যেগুলো সহজ সেগুলো মনে রাখবা। কারণ শেষ সময় কঠিন শব্দ নিয়ে মানে একদম হুদায় মাথাটা গরম করে লাভ নাই। সহজ শব্দ যেটা সহজে তুমি মনে রাখতে পারবা। আচ্ছা, গেল। এরপরে চলে আসো জনসংখ্যা বৃদ্ধির হার। জনসংখ্যা বৃদ্ধির হারের সূত্রটা আমরা একটু তোমাদের সহজ করে দিই, জাস্ট এটা একদম সিম্পলি পারবা। মনে রাখবা জনসংখ্যা জন্মহার, জনসংখ্যা বৃদ্ধির হার মানে এটা কিন্তু আগেরটা ছিল স্বাভাবিক বৃদ্ধির হার, এটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার। জন্মহার মানে আল্লাহর কাছ থেকে দুনিয়াতে আসা, প্লাস
এটা হচ্ছে বহিরাগমন, 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 বহিরাগমন মানে আসা আর কি, মানে অন্য দেশ থেকে আমাদের দেশে আসে। মাইনাস মৃত্যুহার, মৃত্যুহার মানে আল্লাহর কাছে চলে যাওয়া। আবার প্লাস হচ্ছে বহির্গমন, বহির্গমন মানে অন্য দেশে চলে যাওয়া, মানে আমাদের দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া। আর এটাও একই রকম, 1000 দিয়ে ভাগ আর 100 দিয়ে গুণ। তাহলে সূত্রটা কিভাবে পাবা? জন্মহার প্লাস বহিরাগমন, মৃত্যুহার প্লাস বহির্গমন, জন্মহার প্লাস বহিরাগমন আর মৃত্যুহার প্লাস বহির্গমন, 1000 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। তাহলে জন্মহার দেওয়া আছে প্রশ্নে, মৃত্যুহার দেওয়া আছে, বহিরাগমন দেওয়া আছে, তারপর হচ্ছে বহির্গমন দেওয়া আছে, মৃত্যু জনসংখ্যার ভিত্তি, মানগুলো বসালে আনসারটা ইজিলি চলে আসবে, একদম শেষ করতে পারবা। সকালে শেষ করছি সব, মাশাআল্লাহ তুমি সকালে শেষ করছো, এরকম স্মার্ট ছেলে হতে হবে। একটা বিষয়কে আমি একটু বলি, দেখো আমাদের এখানে যতগুলো লাইভ ক্লাস হচ্ছে এটা সবার জন্য উন্মুক্ত, নিঃসন্দেহে এখানে সবার জন্য, সবাই ক্লাসগুলো করতে পারবে। ইউটিউবে আমাদের অনেকগুলো রেকর্ডেড ক্লাস আছে, খুবই গুছানো দুর্দান্ত ক্লাস, এক ক্লাসে শেষ। তুমি ইউটিউবে গিয়ে এক ক্লাসে শেষ দিলে আমার ক্লাস আসবে ইনশাল্লাহ, এক ক্লাসে শেষ। তো এই ক্লাসগুলো দেখলে এর বাইরে কিচ্ছু লাগে না। যেমন আমি এখানে যে টপিকগুলো পড়াচ্ছি এগুলা ইউটিউবের মধ্যেও আছে, জাস্ট একটু দেখলে হবে। কই আমি কোথায় গেছি, আমি কোথায় যাব? ইউটিউবে যাব না? হ্যাঁ, জাস্ট একটু ইউটিউবে যাই না, তোমাদেরকে একটু করে দেখাই দিই, জাস্ট একটু দেখালে হবে, তুমি একদম ইজিলি পারবা। ইউটিউব তুমি কই? দেখো একদম সিম্পল, কি সুন্দর দারুণ ক্লাস, এগুলা পড়লে আর কিচ্ছু লাগে? কিচ্ছু লাগে না। যে জাস্ট তুমি এই ক্লাসগুলো একটু দেখিও, রেকর্ডের ক্লাস গুছানোভাবে সব আছে। এখন বলো যে স্যার, অনেকে তো বলো যে স্যার ব্যবসা 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 না, এটাও তোমাদের জন্য ফ্রিতে দিছি, এগুলো সেবা, এগুলো যাতে আমি আল্লাহর কাছে চলে গেলে আল্লাহকে যাতে বলতে পারি যে তোমাদের জন্য কি কি করছি আর কি। হয়তো দুষ্টামি করি কিন্তু পড়াশোনা ভালো করেই করাই সর্বোচ্চটুকু, ইনশাল্লাহ তোমাদের যাতে একদম ভালোভাবে কাজে আসে, একদম অসাধারণ করে। এই যে দেখো এগুলো কিন্তু হাই র্যাঙ্কিং ভিডিও, এই যে দেখো দ্বিতীয় অধ্যায়ের ক্লাস, জাস্ট আমি একটু ভলিউমটা বাড়াই দিই, একদম এগুলা তুমি নিজে দেখতে পারবা, একদম অসাধারণ ক্লাস, একদম অসাধারণ ক্লাস। দেখলেই তুমি এক ক্লাসের মধ্যে একদম তুমি শুরু থেকে দেখতে পারো। এই যে দেখো, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা দেখো জাস্ট টেনে টেনে তোমার যেভাবে ইচ্ছা 2x বাংলাদেশের শিল্প নিয়ে অথবা তুমি একদম 1x এ তোমার যেভাবে সুবিধা হয় ওইভাবে দেখতে পারবে, একদম টেনে টেনে দেখতে পারবে। আবার অনেকে স্যার একটু দ্রুত দিতে পারো, এই যে এখানে অপশন থাকে, তো কথা বাড়াচ্ছি না, আমরা শুরু করি। আর উপরে তোমরা স্পিড বাড়াই দিবা, 2x দিবা। শিল্প এবং শিল্পকে কিসে বলা হয়? ইন্ডাস্ট্রি। আমি এই বিষয়ে একটু পরে আলোচনা করব, কিন্তু আমি একটু পাবলিক মৌলিক আলোচনা করার জন্য আমি যদি জাস্ট এগুলো দেখলে তোমার অনেকটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে কিন্তু অনেক মানে লাইভ ক্লাসে তো অনেক কমেন্ট করা হয়, অনেক কিছু করা হয়, এখানে কিন্তু আমি সর্বোচ্চটুকু তোমাদের জন্য দিছি। এবং এগুলো জাস্ট একটু টেনে টেনেও দেখতে পারো যেভাবে ইচ্ছা, জাস্ট টেনে তুমি অসাধারণ ক্লাস। এই যে প্রত্যেকটা শিল্পের তুমি এক নজরে সকল শিল্পের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়তে পারবে এবং পরীক্ষাও আসবে, এগুলা পরীক্ষায় থাকে কিন্তু। দেখো একদম সিম্পল, পারবা না? কাঁচামালের অভাব, শুধু কি তাই না, আরো অনেকগুলো আছে। দেখো কাঁচামালের অভাব হলে বিদ্যুতের অভাব হবে, কিসের অভাব হবে? বিদ্যুতের অভাব হবে। হ্যাঁ হ্যাঁ, এই ক্লাসগুলো যারা করছো এগুলো ক্লাস করার পর আমাকে বলবা যে তুমি অসাধারণ পাবা এখানে, এখানে সর্বোচ্চ। এরপর আরেকটা অধ্যায় মনে হয়, এই যে 14তে এখন যেটা পড়াচ্ছি এটা প্রায় 2 ঘন্টার ক্লাস আর কি, 2 ঘন্টার কাছাকাছি, অসাধারণ করে দেওয়া আছে। আরেক শয়তান হচ্ছে বিজ্ঞাপনগুলা একদম হুদাই। হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান বলে একদম সহজে পাবা। স্পিডটা কমে যেমন যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় দ্বিতীয় পত্রের, এবং সেই সাথে এই অধ্যায়ে রয়েছে গাণিতিক সমস্যা এবং এই অধ্যায়ে রয়েছে চিত্রভিত্তিক। তুমি জাস্ট এগুলা দেখলে চার আপনার শ্বশুর বাড়ি কোন জায়গায়, এবং এই অধ্যায়ে বই তো নাই, শ্বশুর বাড়ি করতে থাকবে, ভালোমতো পড়লে সৃজনশীল আগে বউ আসো তারপর না শ্বশুর বাড়ি। পুরো ভিডিওটা আমাদের সাথে জনসংখ্যা বৃদ্ধি হার সূত্র লিখে দেন, আমি নোট করতে পারি। আচ্ছা এখন লিখে দিচ্ছি স্যার, আপনার মতো স্যার পেলে এতদিন অনেক ভালো করতাম। আমি আগেও ছিলাম, আপনার নজরে ছিলাম না যে আমি আমি আগেও ছিলাম, আমি অনেক বছর ধরে পড়াচ্ছি। সেই 22 ব্যাচ, অনলাইনে 23 ব্যাচ, 24, 25, 26, সামনে 2700 আসছে। অফলাইনের সাথে অনলাইন ফ্রি, তাছাড়া প্রচুর এক্সাম দেওয়ার মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হবে, অফলাইন এবং অনলাইন উভয়টাই। থ্যাংক ইউ। হ্যাঁ আমাদের অফলাইন কোচিং হচ্ছে চট্টগ্রামের ছক বাজারে, জাস্ট এগুলো দেখলে হয়তো, এগুলো দেখলে তোমাদের হয়ে যায় না, অনেক কাজে আসে। এবং এই যে সপ্তম অধ্যায়ের ভিডিও পাবা, সপ্তম অধ্যায়ের ভিডিও আছে, আবার অষ্টম অধ্যায়ের ভিডিও আছে। আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একদম সহজে পাবা নতুন অধ্যায়ে। দেখো একদম সব এখানে দেওয়া আছে, A to Z। যুগানের পরিমাণ কি স্থির, কিন্তু মানুষ তো প্রোডাকশন বাড়বে। এই যে একদম এগুলা অসাধারণ ক্লাস আমার যেটা মনে হইছে। আর এটা হচ্ছে মনে করো বাংলাদেশ ব্যাংক, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আচ্ছা
তুমি হ্যাঁ বলছো অনেক কথা হয়েছে, এখন পড়ায় চলে আসে। হ্যাঁ চলে আসতেছি। ধরে নাও মনে করো 1 লাখ টাকা জমা রাখো। কত লাখ? 1 লাখ। এখন বাংলাদেশ ব্যাংক আইন করে দিয়েছে জনগণের নিরাপত্তার সাথে এই 1 লাখ টাকা। চলো ওই যে ও বললো যে স্যার তাড়াতাড়ি আসেন পড়াতে, ঠিক আছে চলো পড়াতে যাই তাহলে। আচ্ছা দেখো তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার বললাম না, জনসংখ্যা বৃদ্ধির হার সূত্রটা কি বললাম, ওই যে জন্মহার প্লাস বহিরাগমন মৃত্যুহার মাইনাস বহির্গমন। হ্যাঁ এরপর হচ্ছে 1000 দিয়ে বা 100 দিয়ে গুণ করলে কাজটা হয়ে যাবে। শূন্য জনসংখ্যা বৃদ্ধি, এটা দেখতে তেমন কোনো কিছু নেই, এটা হচ্ছে জন্মহার মাইনাস মৃত্যুহার, এটা হচ্ছে তোমার শূন্য আসবে আর কি, জন্মহার আর হচ্ছে মাইনাস কি তোমার হচ্ছে মৃত্যুহার। তাহলে জন্মহার মাইনাস মৃত্যুর হার দিলে অ্যান্সার যদি শূন্য আসে তাকে আমরা বলবো হচ্ছে শূন্য জনসংখ্যা বৃদ্ধি। যেমন একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের জন্মহার মৃত্যুহারের পরিমাণ সমান হলে তাকে বলা হয় শূন্য জনসংখ্যা বৃদ্ধি, তাকে কি বলা হয়? শূন্য জনসংখ্যা বৃদ্ধি। স্যার হঠাৎ করে কারেন্ট চলে যায়, ক্লাস শুরু করতাম। আচ্ছা শুরু করে, হ্যাঁ স্যার শুরু করেন, পরে দেখে নিব ইউটিউব। হ্যাঁ পরীক্ষার পর তো আমার বিয়ে, আপনার দাওয়াত অবশ্যই আসবেন। কি বলে এর বিয়ে বলে আমার আচ্ছা কি বলেন, সূত্রগুলো মনে থাকে না। আচ্ছা সূত্রগুলো মনে না থাকলে একটু বারবার করে পড়বেন, একদম লাউডলি বলবেন, একটু লিখবেন, তাহলে মনে থাকবে। একটু জোরে জোরে পড়বেন, তাহলে আশা করি মনে রাখতে পারবেন, বারবার করে পড়বেন আর কি। আচ্ছা এরপর হচ্ছে নিট অভিবাসন, এটা একটু করে দেখাই দিই, যেটা নিট অভিবাসনটা কাজে আসবে আপনাদের। দেখেন বহিরাগমন এবং বহির্গমন, বহিরাগমন মানে হচ্ছে অন্য দেশ থেকে আমাদের দেশে আসা, এটা হচ্ছে বহিরাগমন। বহিরাগমন মানে অন্য দেশ থেকে আমাদের দেশে আসা, বহিরাগমন। মাইনাস হচ্ছে বহির্গমন, আমার দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া, এটাকে বলা হয় বহির্গমন। এরপর হচ্ছে নিচে হচ্ছে মোট জনসংখ্যা, মোট জনসংখ্যা, মোট জনসংখ্যা শেষ, মোট জনসংখ্যা। তাহলে বহিরাগমন মাইনাস বহির্গমন ডিভাইডেড বাই কি, মোট জনসংখ্যা। বহিরাগমন মাইনাস বহির্গমন ডিভাইডেড বাই মোট জনসংখ্যা। মান দেওয়া থাকবে, যেমন বহিরাগত দেওয়া আছে, বহির্গমন দেওয়া আছে, মোট জনসংখ্যা দেওয়া আছে, ভাগ করে দিলে অ্যান্সারটা চলে আসবে। জাস্ট এই সূত্রগুলো নিট অভিবাসন দেখলেই পারবেন। দেখি আমাকে বলেন, এই যে আমি যে 6টা সূত্র দেখালাম আপনাদের সামনে, টোটাল যে 6টা সূত্র, এই সবগুলো সূত্র পারবেন কিনা বলেন? জন্মহার, মৃত্যুহার, স্বাভাবিক বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার, শূন্য জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যার ঘনত্ব, আর সর্বশেষ হচ্ছে নিট অভিবাসন। যারা পারবেন তারা আমাকে একটু ইয়েস বলেন, যারা পারবেন তারা একটু আমাকে ইয়েস বলেন। আমি একটু দেখতে চাচ্ছি কারা কারা পারবে। যারা পারবেন তারা একটু ইয়েস বলেন সবাই, যারা পারবেন না তারা কিন্তু নো বলবেন, কেমন? আমি একটু দেখবো কারা কারা পারবে, কারা কারা পারবে না। ছাটগায়া মানুষ আবার বুইঙ্গা বিয়ে করে নাকি? কেন ছাটগায়ারা কি বুইঙ্গা বিয়ে করতে পারে না? বুইঙ্গা বিয়ে করলে সমস্যা কি? সব হালাল, সব জায়েজ। স্যার আমি এইচএসসি 26 আপনার ক্লাসগুলো করছি, দোয়া করবেন। মানিক রহমান অনেক অনেক ধন্যবাদ, তুমি অনেক ভালো করবে। ক্লাস শেষ, এই ক্লাস শেষ বলছি নাকি? সামিয়া মেহেজাবিন শয়তান ইয়েস বলতে বলছিলেন। স্যার আপনার হ্যাঁ রেকর্ড ক্লাস কি থাকবে এই পেজে? রেকর্ড ক্লাস তো ডিলিট হয়ে যায়। ইয়েস স্যার পারবো। ইকরাম, সেলিম, শ্রীফাত, তারপর হচ্ছে মুস্কান, নো মুস্কান কেন? ফয়সাল, অনিক, প্র্যাকটিস করা লাগবে। তানভীর, ইয়েস হ্যাঁ। তারপর হচ্ছে জান্নাতুল, অনু না অনু, হ্যাঁ। শাহ আলম, ইসরাত, এরপরে হচ্ছে এরপরে বাকিরা ইসমাইল, নুসরাত জাহান, সুমাইয়া, আলাল খান মাহি, ইয়াস। স্যার বিয়ের দাওয়াত দিয়েন, অপেক্ষায় আছি আমি আর আমার বান্ধবী। তুমি আর তোমার বান্ধবী? কার জন্য? স্যারের জন্য মেয়ে দেখো তাহলে একটা। মরিয়ম বিনতে মরিয়ম, এরপর হচ্ছে ফাহিম মিয়া, জান্নাতুল অনু, নো এই নো কেন? নো তো কম আসে না দেখি। তাসনিম, জান্নাতুল আফরিন, তন্দ্রা সরকার, চন্দ্রা, ইয়াস, ইয়াসিন হামিদ, রিফাত তুই পারবি না কেন? আশরাফুল, পিডিএফটা কোথায়? ইকোনমিক্স বস আমাদের। আচ্ছা সবাই দেখি সব পড়ে ফেলতেছে, এখনও কিছু পড়ি নাই। অপমান কেন? অপমান কাকে অপমান? ইয়েস আসিফ, এটা কি? সুজন, আসিফ, রিফাত। স্যার একটা মেয়ে খুঁজে দেন। তোমার মুখে বল না মেয়ে খুঁজে দিতে। দূর স্যার অ্যাড হতে কিনা ঈদ ওই আসলেই অ্যাড হতে কিনা নাতে বিরক্ত লাগে। অলরেডি একটা অ্যাড আছে এখানে, অ্যাড আসে কেন? আমার নামটা পড়েন। হ্যাঁ কি ইয়াসির? এবার তোর যে আর এটা ইয়াসির নাকি দিস? এবার বাংলায় লিখ।
রিয়ামণি, জান্নাতুল, হ্যাঁ মজা করছি। আচ্ছা, রিফাত, মেরিনা, শয়তান, সুজন, হাসান, রিফাত, জান্নাতুল আফরিন, মিম, ইউটিউবে ক্লাস কতদিন স্যার? তানবীর, ইয়েস। ফারিয়া তাবাসসুম, নেক্সট শুরু করেন। সুমাইয়া কি স্যার এই ক্লাস কতক্ষণ হবে? আর একটু যতক্ষণ লাগে ততক্ষণ এটাতে স্যার সব সূত্র একসাথে যদি দিতেন প্লিজ। ও আচ্ছা আচ্ছা, ভালো কথা বলছো। আচ্ছা, আমি একটা শিটের মধ্যে তোমাদের সব সূত্র একসাথে দিয়ে দিব, সমস্যা হবে না ইনশাল্লাহ, পারবা। আর নাম চেঞ্জ করে ফেলবো, এমনি কমন দেখেন না, কি দেখতাম। ফারিয়া তাবাসসুম, সব সূত্র আচ্ছা দিয়ে দিব একসাথে। স্যার আমার নাম পড়েন মিষ্টি রানী দাস। হ্যাঁ পড়ছি। আজকের ক্লাসের পিডিএফ দিবেন? রিফাত, আমি খুঁজে দিতাম। এই এখানে মেয়ে দেখ। আচ্ছা, শহীদুল ইসলাম, রিফাত আম্মু রাগ করে। আচ্ছা, তুই আগে বিয়ের বয়স হোক তোর, তোর নাক টিপলে বেড়া দুধ বের হবে বেশি স্যার বেশি। হ্যাঁ মনে হদ মোবাইল আসার দিতাম, তাই নাকি? আসার না মারিস বেড়া। মেহেরিমা, আমিও আছি স্যার, আমিও আছি। আচ্ছা, তোমার কি লাগবে? আমি স্যার আমি কই থেকে মেয়ে খুঁজবো? আচ্ছা, কোনটা লাগবে, চিরেঙ্গা না বুইঙ্গা? বাংলাদেশের ভিতরে থাকলে হবে, বাংলাদেশের বাহির হলে তারও ভালো, বিষা একসাথে পাবো। আচ্ছা আসেন তাহলে, ক্লিয়ার না এটা? নিট অভিবাসনটা মোটামুটি শেষ। চলেন আমরা তাইলে জনসংখ্যার তত্ত্ব, এই দুইটা তত্ত্ব নিয়ে একটু আলোচনা করি। মোটামুটি এগুলো যেহেতু আপনারা পড়ছেন, এগুলো আপনারা পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, এটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। এটা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, এটা কি কাম্য জনসংখ্যা তত্ত্ব। ম্যালথাসের তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, সিকিউর জন্য, পরীক্ষা আসার উপযোগী। আর কাম্য জনসংখ্যাটাও গুরুত্বপূর্ণ, কিন্তু একটু কম, মানে ধরলে আর কি, আমাকে যদি বলা হয় কোনটা বেশি গুরুত্বপূর্ণ, তাহলে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা পরীক্ষা বেশি আসে। স্যার হ্যাঁ বউ ওয়েট করে, তাড়াতাড়ি পড়ান। তোরা বাজি কি বলো, বউ ওয়েট করে। স্যার চট্টগ্রামের ভাষায় কোথায় বলেন, ভালো লাগে শুনতে। চট্টগ্রামের ভাষায় কথা বলতাম, তাহলে বলি বাকিরা বুঝবা। ইবেস প্রথমে ইবেস বললি না না, এটা অর্থ শোনাবে না। আচ্ছা আচ্ছা, ম্যালথাসের জনসংখ্যা তথ্য আর হচ্ছে কাম্য জনসংখ্যা তথ্য, মানে দুটো থিওরি আছে, দুটো থিওরি কাজে আসে। আজান দিচ্ছে, যারা নামাজ পড়বা নামাজ পড়ে নিতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, আমরা একটু আলোচনা করি যে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, জাস্ট একটু দেখে নিলে হবে। টমাস রবার্ট ম্যালথাস, পুরো নাম আর কি, টমাস রবার্ট ম্যালথাস, একজন প্রখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ এবং ধর্মযাজক, ধর্ম প্রচার করে আর হচ্ছে নীতিবাগী, নীতি কথা বলে। 1798 সালে NSA অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন, NSA অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন গ্রন্থে সর্বপ্রথম জনসংখ্যা নীতির উপর প্রবন্ধ লিখেন, এবং যা পরবর্তীতে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত হয়। তার মূল বক্তব্য হচ্ছে যে প্রতি 25 বছর পর পর জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায়, নিয়ন্ত্রণ করা যাবে না, অনিয়ন্ত্রিত অবস্থায় জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, আর খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে। তাহলে জনসংখ্যা জ্যামিতিক হার, জ্যামিতিক হার মানে হচ্ছে দ্বিগুণ হারে, জ্যামিতিকের বাংলা হচ্ছে দ্বিগুণ, আর খাদ্য হচ্ছে গাণিতিক হারে। গাণিতিক মানে হচ্ছে স্বাভাবিক, গাণিতিক মানে কি স্বাভাবিক, স্বাভাবিক। তাহলে জ্যামিতিক গাণিতিক। আচ্ছা দেখো, 1 2 4 8 16 মানে দ্বিগুণ, এরপরে 32, এরপরে মনে করো 32 64, এভাবে যাবে আর কি। আর খাদ্য হচ্ছে সিরিয়ালি 1 2 3 4 5 6 এভাবে অল্প অল্প করে যাবেন, এটাকে আমরা বলি হচ্ছে তোমার খাদ্য হচ্ছে গাণিতিক হারে, আর জনসংখ্যা হচ্ছে জ্যামিতিক হারে, মানে দুটোই আমরা একই গতিতে চালাতে পারবো আর কি। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার, মানে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটা। আচ্ছা, এরপরে যাই আমরা যে ম্যালথাসের অনুমিত শর্ত, এগুলো না পড়লেও চলবে, জাস্ট একটু দেখে নিই। মানে ম্যালথাস যে একটা কথা বলছেন যে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, খাদ্য উৎপাদন হয় গাণিতিক হারে, জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে আর খাদ্য উৎপাদন হয় গাণিতিক হারে। এখন এই বিষয়টা কিভাবে মানে তুমি শিওর হবা, এই বিষয়টা তুমি কিভাবে কনফার্ম করবা, এবং এই বিষয়টা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই বিষয়টা দেখার জন্য এটা যে মানুষের জীবন ধারণের জন্য খাদ্য প্রয়োজন, কিন্তু এটার যোগান হবে সীমিত, আর নরনারীর মধ্যে আকর্ষণ হবে প্রয়োজনীয়, নিয়ন্ত্রণের সাথে এটা জীবনও হবে না। আচ্ছা, শিশু ধারণ এবং জীবনযাত্রার মধ্যে সম্পর্ক প্রত্যক্ষ, কৃষিক্ষেত্রে কমরাসমান, প্রান্তিক উৎপাদন বিপ্রযোজ্য, জমি উৎপাদন ক্ষমতা স্থির, কৃষি একমাত্র উৎপাদন ব্যবস্থা, এটা আরও অনেক আছে, শিল্প আছে এখন বর্তমানে, উৎপাদন প্রযুক্তি স্থির, এটা জীবনে স্থির হবে না। তার মানে এটা মানে বর্তমানে অনেক ক্ষেত্রে প্রযোজ্য হয় না আর কি, মানে অনেক ক্ষেত্রে এটা কাজ করে না। স্যার আপনি নাকি আমার কি বলে রায়হান, তাই নাকি? তারা কি জার্গো, তারা কি আসলে স্টুডেন্ট নাকি শয়তান কতগুলো ঢুকে গেছে ক্লাসে? সিলেটের ভাষা ছাড়া সব বুঝি, সিলেটের ভাষা ছাড়া বুঝি না কিছু, তাই প্রমিত বাংলা বুঝলে হবে।
আচ্ছা এখন আসেন এই যে এখানে মানে জনসংখ্যা এবং খাদ্য এই দুইটার মধ্যে চিত্র আছে, আমাদের একটা চিত্র আঁকতে হয়, এই যে বা একটা বার চিত্র আছে, এই দুটো চিত্র একটু আমি তোমাদেরকে দেখাই দিয়ে আসো। এটা তো তোমরা মোটামুটি পারবা। মনে করো একটা তালিকা যদি করতে বলে যে আমি এখানে বছর দিলাম আর কি, দেখো হ্যাঁ তিনটা দিলাম আর কি, জাস্ট একটু দেখাই দিলে হবে। এখানে মনে করো বছর, এখানে হচ্ছে জনসংখ্যা, এখানে হচ্ছে খাদ্য। তো আমি এখানে বছর দিলাম, মনে করো বছর 25 বছর, 50 বছর, 75 বছর, 100 বছর। জনসংখ্যা মনে করো 1, এরপরে 2, এরপরে 4, এরপরে 8, দ্বিগুণ। আর খাদ্য হবে 1, 2, 3, 4, এই স্বাভাবিক। এখন পরীক্ষা এরকম একটা তালিকা থাকবে, সেখান থেকে তোমাকে বলবে চিত্র আঁকার জন্য। রেখাচিত্র বলতে পারে, বারচিত্র বলতে পারে, দুটোই বলতে পারে। কাজটা সহজ। রেখাচিত্র আমরা এখানে দেখো, এখানে আমাদের কি দেওয়া আছে, কি আঁকতে বলছেন, দেওয়া আছে আমাদের এখানে বছর, যেহেতু দেওয়া আছে সেজন্য ভূমিকে। আর চিত্র আঁকার জন্য আমার লাগবে হচ্ছে জনসংখ্যা এবং খাদ্য, সেজন্য আমরা লম্বককে দিলাম। এখানে যেহেতু সর্বোচ্চ মান 1, সর্বোচ্চ 8, তুমি এভাবে মানগুলো ধরবা, এই যে 1, 2, 3, 8 পর্যন্ত ধরলে হবে, যেহেতু আমাদের 8 আছে আর কি। এখন এরপরে 25 বছরে মান কত আছে, 50 বছরে কত আছে, 75 বছরে, 100 বছরে, জাস্ট এরকম একটা চিত্র চলে আসবে। একদম ইজিলি পারবা না সবাই এই চিত্রটা, জাস্ট ইজিলি চিত্র অঙ্কন করলে হবে। স্যার ক্লাসটা কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ রেকর্ডেড থাকবে, আপনি একটু দেখে নিতে পারবেন পরে, সমস্যা হবে না। ইউটিউবে পাবো আর কি, ইউটিউবে পাবেন, সমস্যা হবে না। আচ্ছা তাহলে বিষয়টা ক্লিয়ার না, যে এরকম একটা তালিকা থাকবে, এখান থেকে চিত্র অঙ্কন করতে বলবে। আবার এই তালিকা থেকে পরীক্ষা অনেক সময় বার চিত্র আঁকতে বলে, এই যে এরকম একটা বার চিত্র আঁকতে বলতে পারে, যে বার চিত্র ভূমি অক্ষে বছর আর লম্ব অক্ষে হচ্ছে মানগুলো দিবে, খাদ্য, জনসংখ্যা। আর এখানে তুমি এগুলো একটু দিয়ে দিবা যাতে পরিপূর্ণ অ্যান্সার করতে পারো আর কি। অর্পিতা কি বলছো? অর্পিতা স্যার সপ্তম অধ্যায়ের ক্লাস কখন নেবেন? অর্পিতা আমরা সপ্তম অধ্যায়ের ক্লাস, মানে তুমি সপ্তম অধ্যায়ের যদি ইমার্জেন্সি লাগে তুমি যেটা করবা সেটা হচ্ছে ইউটিউবের ক্লাসগুলো একটু দেখে নিও। ইউটিউবে কিন্তু রেকর্ডের ক্লাস আছে। এরপরে প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, ইনশাল্লাহ আমি কোঅপারেট করব। আচ্ছা এরপরে আসেন তো তাহলে দেখি। হ্যাঁ এরপরে হচ্ছে তাহলে বারচিত্র অঙ্কন করবেন। বারচিত্র অঙ্কন করলে এখানে আর কোনো কাজ নাই। সর্বশেষ হচ্ছে আমরা জনসংখ্যা, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের এই বিষয়টা জানতে হবে। সেটা হলো যে মানে জনসংখ্যা বৃদ্ধি রোধে, মানে এটা হ্রাস করার জন্য, কমিয়ে রাখার জন্য দুইটা উপায় আছে। এটা হচ্ছে প্রাকৃতিক নিরোধ, এটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা। যেমন এখানে কি বলছে, কথাটা কি দেখো না, কথাটা হচ্ছে এই, একটু খেয়াল করলে তুমি বুঝবা যে এখানে কি হচ্ছে, জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, খাদ্য উৎপাদন হয় গাণিতিক হারে। জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, খাদ্য উৎপাদন হয় গাণিতিক হারে। জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, খাদ্য উৎপাদন হয় কি গাণিতিক হারে। তাহলে জনসংখ্যা বেশি, খাদ্য কম, তাহলে জনাধিক্য দেখা দিবে, মানে জনাধিক্য না, তাই তো, মানে জনাধিক্য দেখা দিবে, মানে অধিক জনসংখ্যা দেখা দিবে আর কি, অধিক জনসংখ্যা। এখন অধিক জনসংখ্যা যদি দেখা দেয়, অধিক জনসংখ্যা যদি দেখা দেয়, তখন দেখবা ওই এলাকার মধ্যে, এটা অটো কিন্তু, এটা একটা প্রাকৃতিকভাবে একটা ব্যবস্থা আছে, যে প্রাকৃতিকভাবে প্রাকৃতিক নিরোধ হবে। প্রাকৃতিক নিরোধ কি, বন্যা হবে, ঘূর্ণিঝড় হবে, সাইক্লোন হবে, যুদ্ধবিগ্রহ হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, তারপর মানুষ মারা যাবে। মানুষ মারা গেলে মানুষের পরিমাণ কমে যাবে। তাহলে এই যে জনসংখ্যা যে বাড়ছে, জনসংখ্যা আবার কমে গেছে না, কমে গেলে জনসংখ্যা এবং খাদ্যের মধ্যে একটা সমন্বয় হবে। জনসংখ্যা এবং কি খাদ্যের মধ্যে একটা কি হবে, ভারসাম্য হবে। জনসংখ্যা এবং খাদ্যের মধ্যে এটা কি হবে, ভারসাম্য হবে। এখন মানুষ যখন সুখে থাকে, তখন ভালো থাকে না, তখন দেখবা আবার বাচ্চা কাচ্চা বেশি নিবে। আর বাচ্চা কাচ্চা বেশি নিলে কি হবে, আবার জনসংখ্যার পরিমাণটা বাড়বে। জনসংখ্যার পরিমাণটা কি আবার বাড়বে। আবার জনসংখ্যা বাড়লে আবার প্রাকৃতিক ব্যবস্থা, বন্যা হবে, ঘূর্ণিঝড় হবে, সাইক্লোন হবে, মহামারী হবে, মানুষ কমবে। আর কমলেই খাদ্য এবং জনসংখ্যার মধ্যে ভারসাম্য হবে। আর ভারসাম্য হলে এরপর মানুষ যখন সুখে থাকে, তখন বুতে কিলাই তখন বাচ্চা কাচ্চা আবার বেশি নিবে, আর বেশি নিলে আবার হবে। এখন এভাবে কিন্তু এটা চক্র আকারে এটা কিন্তু চলে। এই যে মহামারী হয়েছে না কিছুদিন আগে, বছর 2 আগে, করোনা মহামারী, এগুলো কিন্তু ন্যাচারালি এভাবে আসে। তার মানে এটাকে আমরা বলি হচ্ছে ম্যালথাসের চক্র। এটা কিন্তু ম্যালথাসের একটা তত্ত্ব, সেই জন্য এটার নাম দিছে ম্যালথাসের চক্র, মানে জনসংখ্যার তত্ত্ব আর কি, ম্যালথাসের চক্র এটাকে আমরা বলতে পারি। এখন এই যে ম্যালথাস বলছে প্রাকৃতিক নিরোধ, এটা যদি তোমার ভালো না লাগে, এটা তো একটা দেশের জন্য কখনোই কাম্য না। যুদ্ধ বিগ্রহ, মারামারি, এটা তো কখনোই ভালো না। তাহলে কি করতে পারো তুমি, এখানে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারো। সেটা হলো যে বিয়ে করবা কিন্তু বউয়ের কাছে যাবে না। তার মানে হচ্ছে তোমার, আচ্ছা বিষয়গুলো একটু দেখাই দিয়ে চলে যাই, নাহলে লিখতে গেলে সময় লাগবে। কই আছে, এখানে একটু দেখো, জাস্ট দেখলে হয়ে যাচ্ছে। এই যে প্রতিরোধমূলক ব্যবস্থা, মানে ওটা যদি ভালো না লাগে, এই যে দেরিতে বিয়ে করবা, অনেকগুলো পয়েন্ট আছে, এগুলো তোমরা একটু পড়ে নিও কেমন, নিজ দায়িত্বে। এরপর হচ্ছে আর এগুলো তো আমরা বললাম যে প্রাকৃতিক নিরোধ আর কি, প্রাকৃতিক নিরোধের সাথে প্রতিরোধমূলক ব্যবস্থাটা অনেক ভালো। আচ্ছা এই বলছে আর কি, তার কথার সাথে মিলে নাকি, এই যে এটা বললাম, যেটা আমি দেখালাম, এই যে অধিক জনসংখ্যা প্রাকৃতিক নিরোধ হবে, আর প্রাকৃতিক নিরোধ হলে জনসংখ্যা খাদ্যের মধ্যে এটা কি আসবে, ভারসাম্য আসবে। তুমি তাইলে স্যারের বাসায় গিয়ে কি খাইতে বলতেছো, স্যারের বাসায় কি
কি কষ্ট পাচ্ছ তোমরা এখানে। আচ্ছা, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের সমালোচনা জাস্ট একটু দেখে নিলেই হবে, কারণ এখানে তো অনেকগুলো বিষয় মিলে না। ঐতিহাসিক অসত্যতা, জ্যামিতিক হার সঠিক নয়, জনসংখ্যার সাথে শুধু খাদ্যের তুলনা, জনসংখ্যা তার অনেক ভালো দিক আছে, জনসংখ্যার সাথে খাদ্যের কেন তুলনা হবে। এরপর হচ্ছে বাকি যেগুলো বিষয় আছে এগুলো একটু জাস্ট দেখে নিলেই ইনশাল্লাহ আশা করি কাজ হয়ে যাবে, এখানে জটিলতা তৈরি হবে না। এরপর হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। কাম্য জনসংখ্যা তত্ত্ব, কাম্য জনসংখ্যা তত্ত্বটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার উপযোগী। এগুলো দেখলে তোমরা একটু পারবা, জাস্ট একটু আমি দেখাই দিলে আশা করি কঠিন হবে না। কাম্য জনসংখ্যা তত্ত্ব দেখো, বিংশ শতাব্দীর প্রথম দিকে অধ্যাপক এডউইন ক্যানর এবং কার সানরাইজ, ডাল্টন, রবিন্স প্রমুখ আধুনিক অর্থনীতিবিদগণ ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের একটি বিকল্প প্রচার করেন। এটি কাম্য জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত। এই তত্ত্বের মূল বক্তব্য হলো মাথাপিছু আয় যেই পর্যায়ে সর্বোচ্চ হয়, মানে মাথাপিছু আয়ের পরিমাণটা বেশি হবে, আর জনসংখ্যার আয়তন সেই পর্যায়ে কাম্য বা বাঞ্ছনীয়। কাম্য জনসংখ্যা হলো জনসংখ্যার আদর্শ আয়তন, মানে জনসংখ্যা কত হলে মাথাপিছু আয় সর্বোচ্চ হবে, সেটাই হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। জনসংখ্যা মানে আবারও কথাটা বলি, মাথাপিছু আয় সর্বোচ্চ কত হলে, মানে অথবা জনসংখ্যা কত হলে মাথাপিছু আয় সর্বোচ্চ হবে, জনসংখ্যা কত হলে মাথাপিছু আয় সর্বোচ্চ হবে, এটাকে আমরা বলি হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। কাম্য জনসংখ্যা তত্ত্ব। আর কাম্য জনসংখ্যা তত্ত্বের একটা সূত্র আছে, সহজ সূত্র, এটা হচ্ছে এম মানে হচ্ছে এই যে অসামঞ্জস্যের পরিমাণ, মাল অ্যাডজাস্টমেন্ট, এই মানে হচ্ছে প্রকৃত জনসংখ্যা, অ্যাকচুয়াল পপুলেশন, ও মানে হচ্ছে অপটিমাম পপুলেশন, কাম্য জনসংখ্যা। সূত্রটা কি হবে, এম সমান a মাইনাস ও ডিভাইডেড বাই ও, m সমান a মাইনাস ও ডিভাইডেড বাই ও। এই সূত্রটা ব্যবহার করে তুমি অ্যান্সার বের করবা। অ্যান্সার যদি দেখো যে ধনাত্মক মান আসে তখন এটা হচ্ছে অধিক জনসংখ্যা, অ্যান্সার যদি দেখো যে মাইনাস মান আসছে তাহলে এটা হচ্ছে কম জনসংখ্যা, অ্যান্সার যদি দেখো যে শূন্য আসছে তখন তাকে আমরা বলবো হচ্ছে কাম্য জনসংখ্যা। তার মানে এই সূত্রটা ব্যবহার করে তিনটা মান আসতে পারে, ধনাত্মক অধিক জনসংখ্যা, ঋণাত্মক কম জনসংখ্যা, শূন্য আসলে কাম্য জনসংখ্যা। কাজটা একদম সিম্পল না, একদম সিম্পল। এভাবে দেখলেই তোমার মোটামুটি কভার হয়ে যাবে। এখানে একটা চিত্র দিচ্ছে, যে তথ্যগুলো এখানে দিলাম, এম পজিটিভ, ধনাত্মক, নেগেটিভ, ঋণাত্মক, শূন্য হলে কাম্য জনসংখ্যা। তাহলে এখানে চিত্রের মধ্যে আমরা একটু দেখাই, সবসময় মাথায় রাখবা যেখানে মাথাপিছু আয় বেশি এটা হচ্ছে কাম্য জনসংখ্যা, আর কাম্য জনসংখ্যার হাতের বামে যেটা আসে যে এই পাশে এটা হচ্ছে কম জনসংখ্যা, আর ডানে যেটা থাকবে সেটা হলো বেশি জনসংখ্যা। চিত্রের মধ্যে দেখালে আর কি মোটামুটি ক্লিয়ার থাকবে। আর অনুমিত শর্তগুলো একটু তোমরা দেখে নিবা, ইনশাল্লাহ পারবা। কাম্য জনসংখ্যার সমালোচনাগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিসের ব্যতিক্রম থাকে, প্রত্যেকটা জিনিসের সীমাবদ্ধতা থাকে, জাস্ট একটু সমালোচনাটা দেখলেই তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কাম্য জনসংখ্যা তত্ত্বের ম্যালথাসের সাথে দুইটার মধ্যে কোনটা উন্নত হবে সেই বিষয়টা তুলে ধরছে, দুইটার মধ্যে পার্থক্যগুলো দেখলে ইনশাল্লাহ পারবা, আর কঠিন কিছু নেই এখানে, জাস্ট সিম্পলি আলোচনা। আচ্ছা, এরপর হচ্ছে মানব সম্পদ। মানব সম্পদ মানে হলো একটা দেশের জনগণকে শিক্ষিত করা, সমৃদ্ধি করা প্রশিক্ষণের মাধ্যমে। যেমন আমরা মানব সম্পদ উন্নয়নের তিনটা মৌলিক সূচক বলতে পারি। একটা হচ্ছে আয়ুষ্কাল, যদি মানুষের আয়ুষ্কাল বাড়ে এবং জ্ঞান অর্জন, শিক্ষা অর্জনের মান বাড়ে, জীবনযাত্রার মান বাড়ে, এই তিনটা পয়েন্ট যদি মিলে তখন তাকে আমরা বলতে পারি যে সেই দেশের মানব সম্পদ ভালো, সেই দেশের হচ্ছে সমৃদ্ধি ভালো, এটা আমরা বলতে পারি সহজে। এবং অধ্যাপক মিরডাল মানব সম্পদের 8টি উপাদান নিয়ে কথা বলছে। এর মধ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মানে 5টা হয়ে যায় আমাদের মৌলিক, আর বাকি আছে গণসংযোগ মাধ্যম, শক্তিভোগ, পরিবহন। এই পয়েন্টগুলো দেখলে ইজিলি তুমি ইনশাল্লাহ মনে রাখতে পারবা এবং পরীক্ষা আসলেও সহজে কি করতে পারবা, অ্যান্সার করতে পারবা। আশা করি জটিলতা তৈরি হবে না। এরপর মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব, দক্ষতা বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, খাদ্য ঘাটতি মোকাবেলা, বাণিজ্য ঘাটতি দূরীকরণ, সঞ্চয় মূলধন গঠন, অর্থনৈতিক উন্নয়ন, আয় বৈষম্য। এরপর মানব সম্পদ উন্নয়নের উপায়, কী উপায় অবলম্বন করলে মানব সম্পদ উন্নয়ন করা যাবে। স্বাস্থ্যক্ষেত্রে এটা, শিক্ষাক্ষেত্রে এটা, এগুলো হচ্ছে মানব সম্পদ উন্নয়নের জন্য। আর সর্বশেষ যেটা না পড়লেই নয় সেটা হচ্ছে আত্মকর্মসংস্থান। আমরা জানি হচ্ছে নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করাকে আত্মকর্মসংস্থান। যেমন তোমরা অনেকেই গ্রাফিক্সের কাজ পারো, বাসায় সেলাইয়ের কাজ শিখো, আবার অনেকে অনলাইন কাজ করে, এগুলো সব কিন্তু আত্মকর্মসংস্থান। আবার অনেকে টিউশন করাও, এটাও কিন্তু আত্মকর্মসংস্থানের মধ্যে পড়বে, ভুল হবে না। তাহলে কিন্তু সাধারণত আমরা নিজের কর্মসংস্থান তৈরি করতে পারে তাকে আমরা আত্মকর্মসংস্থান বা স্বকর্মসংস্থান বলতে পারি। যেমন এখানে অনেকগুলো উদাহরণ দিলাম, মানে হাতের তৈরি চরকা, এগুলো আসতে পারে, এগুলো লবণ শিল্প, নার্সারি, এগুলো যাচ্ছে সবগুলো আমাদের কিসের মধ্যে পড়বে, তোমার হচ্ছে আত্মকর্মসংস্থানে পড়বে। আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে করণীয় নিজের কর্মসংস্থানের জন্য উপলব্ধি করা, মানে লক্ষ্যগুলো স্থির করা। জাস্ট এগুলো সৃজনশীলের জন্য না, এমসিকিউর জন্য একটু দেখে নিলে হবে, এর বাইরে কোনো কিছু লাগবে না। মোটামুটি আমি অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি তোমাদের পুরো অধ্যায়টা একটা সাম আপ করে দিলাম, পুরো অধ্যায়টা একটা সারাংশ তোমাদের সামনে দাঁড় করালাম, যাতে তোমার প্রতিটা অধ্যায়ের একটা পরিষ্কার ধারণা তুমি
পেতে পারো এবং পরিষ্কার ধারণা নিয়ে বাসায় যখন একটু পড়বা যাতে সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারো। এটা না করলে কিন্তু আসলে কাঙ্ক্ষিত ভালো রেজাল্ট করা সম্ভব হবে না। এটা একদম টু দ্য পয়েন্টের সোজাসাপটা কথা। আমি এই যে ক্লাসে আলোচনা করলাম, ক্লাসে আমি পড়ালাম, এটাই যদি তোমার শেষ পড়া হয় তাহলে কিন্তু আসলে তুমি নিশ্চিত থাকো যে তোমার দ্বারা ওই রেজাল্ট সম্ভব না। তোমাকে কি করতে হবে, ক্লাসে যা পড়েছি, যা আলোচনা করেছি, মৌলিক তথ্যগুলো তোমাকে তুলে দিলাম, এখন বাসায় বসে বসে এগুলো একটু পড়বা। আমরা এগুলো একদম আমাদের মৌলিক স্লাইড হয়তো আমি চাইলেও দিতে পারবো না, সবগুলো দিতে পারবো না, যতটুকু পারি ইনশাল্লাহ তোমাদের একটু কোঅপারেট করার ট্রাই করবো আমি সর্বোচ্চটুকু। আর তোমরা একটু বাকিটা দেখে নিবা, ইনশাল্লাহ আশা করি পারবা, জটিলতা তৈরি হবে না। আর তোমাদের ছোটো ভাই বোন কেউ থাকলে অফলাইন ব্যাচের অফলাইনে পড়তে চাইলে তাদেরকে আমাদের অফলাইনে আমাদের ঠিকানায় পাঠাতে পারো। আমাদের অনলাইন ব্যাচ আছে, আমাদের অনলাইন ব্যাচও ইজিলি আমাদের সাথে যুক্ত হতে পারবে। আমরা 26 ব্যাচের সামনে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ, পুরো দমে 26-এর জন্য আলাদা একটা নতুন ব্যাচ আমরা রাখছি, যেখানে সবগুলো ক্লাস আমরা তাদের জন্য প্রোভাইড করবো। 26-27-এর ছোটো ভাই বোন কেউ থাকলে তাদেরকে আমাদের কথা বলতে পারো। সো আজকে মোটামুটি আমি 1 ঘন্টার মধ্যেই পুরো ক্লাসের একটা সাম আপ তোমাদের করে দিলাম। আশা করি ইনশাল্লাহ তোমাদের কাজে আসবে। কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, এরপরে আমরা শেষ করব। আর কোনো প্রশ্ন আছে কিনা? নাজনীন সুলতানা বেস্ট স্যার, থ্যাংক ইউ নাজনীন। সোমায়া মেহেজাবিন স্যার পাজল লাগতেছে। মা পাজল কেন লাগবে বলো না, কি প্রবলেম? সামিয়া হ্যাঁ বলো কি প্রবলেম, আমি একটু দেখি। এরপর হচ্ছে যে মেইন বুক রিডিং পড়তে হবে। দেখো মেইন বুকের বইয়ে তো অনেক পড়া, আর তুমি তো মেইন বই কেন পড়বা? তুমি আগে পড়ছো না কোনো নোট, কোনো সাজেশন যেগুলো আছে মৌলিক পড়াগুলো পড়লে তো হয়। মেইন বই পড়তে গেলে তো অনেক সময় লাগবে, আর এখানে হিউজ পড়া, এত পড়া কেমনে পড়বা? স্যার বিয়ে কি এই বছরে করবেন? আপনি মেয়ে দেখেন, বিয়ে এই বছর করবো না কালকে করবো, এটা মেয়ের উপর না ডিপেন্ড করবে বাজি। কালকে কখন নেবেন? কালকে আমি তোমাদেরকে বলে দিই, সুজন আহমেদ স্যার কালকে কখন ক্লাস দিবেন? আচ্ছা কালকে ইনশাল্লাহ দেখি তোমাদের কখন ক্লাস দেওয়া যায়। মেইন বই তাসনিম, আমি তো বললাম তোমাকে মেইন বই পড়তে গেলে তো অনেক সময় লাগবে। স্যার ম্যারাথন ক্লাস কখন নেবেন? এগুলো কি ক্লাস তাইলে? এতক্ষণ কী নিলাম তাহলে? এটা তো ম্যারাথন ক্লাস নিলাম। প্লিজ স্যার বই, হ্যাঁ পিডিএফটা একটু দিয়েন। বই দেওয়া তো মানে পিডিএফটা দেওয়া অনেক কষ্টকর। কেন কষ্টকর জানো? এটা একদম আমাদের মৌলিক ক্লাস, তো এগুলোর পিডিএফ বাহিরে দেওয়া যায় না। আবার কিছু অনৈতিক মানুষজন আছে এগুলো একদম পাবলিশ করে দেয়, এগুলা ক্ষতি হয় আর কি আমাদের জন্য। সুজন আহমেদ কালকে কখন ক্লাস দিবেন তোমাদেরকে আমি পোস্ট করে আগে জানিয়ে দিব, ইনশাল্লাহ পাবা। হ্যাঁ আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এখানে শুধু বিজ্ঞাপন আর বিজ্ঞাপন, পুরো লাইভ ক্লাস জুড়ে মনে হয় শুধু বিজ্ঞাপনই চলছে। স্যার পড়ায় মন বসে না, কেন কষ্ট পাবো? কেন মানে পড়ায় মন বসবে না? অবশ্যই মন বসবে। আপনি একটু চিন্তা করলেই সামনে কালকের পরের দিন পরশু দিন পরীক্ষা, কেন মন বসবে না? অবশ্যই মন বসবে। আচ্ছা এরপরে আপনি তো ফ্রাইডেতে ক্লাস নেন না, এর আগে বলছিলেন কিন্তু নেননি। আচ্ছা ওইটা আসলে একটু ব্যস্ততা থাকে, অনলাইন ক্লাস অফলাইন ক্লাস সব মিলে অনেক বেশি কষ্ট হয়, ওই জন্য। নাহলে ইনশাল্লাহ নিব। সবাই স্যারের জন্য দোয়া, হ্যাঁ স্যারের জন্য বউ দেখো, সবার পছন্দের মেয়ে বিয়ে করবে। স্যার সবার পছন্দের মেয়ে বিয়ে করবে? একদমই না, নাউজুবিল্লাহ। গ্রুপে দিয়ে দিয়েন। আচ্ছা ক্লাসের স্লাইড নাকি অন্য কিছু কি দিতাম আমি গ্রুপে, বলো না। চিটাং বোর্ডের জন্য চ্যাপ্টার 2, 4, 7 ইম্পর্টেন্ট, 7-এর অ্যান্সার পসিবল? হ্যাঁ জান্নাত, হ্যাঁ অবশ্যই। তুমি 2, 4, 7, 9 ইম্পর্টেন্ট, এটা একদম ভালো হবে, খুবই ভালো সিদ্ধান্ত, এটা পড়তে পারো। রায়হান স্যার শিট, কিসের শিট? না স্যার এখন কোয়েশ্চেন নাই। আচ্ছা আর কোনো কোয়েশ্চেন নাই? আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা শেষ করতে পারবো। নোট কই পাবো? নোটগুলা বলতে তোমরা তো এগুলো তো আমাদের অনলাইন পেইড ব্যাচের স্টুডেন্টকে দিছি। স্যার এমসিকিউ ক্লাস করাবো পরীক্ষার আগের রাতে। তোমাদের আমরা ম্যারাথন এমসিকিউ ক্লাস কি পরীক্ষার আগের রাতে রাখবো নাকি একদিন আগে? মানে এটা একটু বলো তো দেখি, তোমরা যারা আছো এখানে, তোমরা সিরিয়াস স্টুডেন্টগুলাই আছো, একটু বলো তো। রবিবারে তোমাদের পরীক্ষা তাই তো? রবিবার এক্সাম, রবিবার না? হ্যাঁ রবিবার। তো রবিবারে যদি তোমার এক্সাম হয়, আমরা শনিবার রাতে এমসিকিউ পড়াই তোমাদেরকে, সব মিলে 200 এমসিকিউ পড়ালে হবে আমি শনিবার। এরপরের দিন দেখবে প্রশ্ন আউট হয়ে গেছে। শনিবারে এমসিকিউ, শনিবার রাতে আর কি। একটু আমাকে বলো তো এটা। হে বিশ্বাস করতে পারেন আমাদের উপর, কি বিশ্বাস করতাম? রাজশাহী বোর্ডের জন্য কোনগুলো চ্যাপ্টার ইম্পর্টেন্ট? এখানে তো আসলে ওভাবে বলা তো টাফ, একটু পড়তে হবে আসলে। আগের রাতে স্যার, আগের রাতে, হ্যাঁ ঠিক আছে। ক্লাস যেমন তেমন, সবাই আপনার বিয়ে নিয়ে পড়ে আছে, এটাই তো। ক্লাস যেমন তেমন মানে ক্লাসে প্রবলেম নাই, সবাই শুধু স্যারের বিয়ে খাওয়ার জন্য রেডি। এক্সামের আগের দিন রাখলে, আগের দিন রাখিয়েন। আচ্ছা তাহলে শনিবার রাতে, ঠিক আছে শনিবার রাতে আর কি।
এক্সামের আগে নাকি দিন বলো স্যার আপনার অনলাইন ক্লাস কবে হবে এই যে আবার অনলাইন ক্লাস কবে হবে কালকে ইনশাল্লাহ দেখি কালকে নেওয়ার ইচ্ছা আছে একদিন আগে এমসিকিউ করালে ভালো হবে একদিন আগে করাতাম স্যার একদিন আগে তো বেশি তাড়াতাড়ি হয়ে যায় একদিন আগে রাখেন স্যার পিডিএফটা দেওয়ার ট্রাই করেন একদিন আগে রাখেন একদিন আগে মানে কি শনিবার রবিবারের পরীক্ষা তো শনিবার রাতে দিব নাকি কখন দিব বলো না তোমরা বলো সিলেট বোর্ডের জন্য কোন অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ স্যার দোয়া করিয়েন অবশ্যই দোয়া থাকবে আল্লাহ তাআলা তোমাদের ভালো রেজাল্টের জন্য সহায় হোক আর তোমরাও ভালো করে পড়বা তোমরা নিজেরাও নিজের জন্য দোয়া করবা এটাই বেশি কাজে লাগে স্যার পিডিএফ দেবার ট্রাই করেন আচ্ছা ও সুন্দর একটা ক্যাপশন দিয়েছে কালকে এমসিকিউগুলো দেন একদিন আগে করলেই ভালো হবে আচ্ছা একদিন আগে পরীক্ষার আগের দিন রাতে স্যার আচ্ছা পরীক্ষার আগের দিন রাতে ঠিক আছে তাসনিম বাকিরা জান্নাত ফ্রাইডেতে করলে ভালো হয় ফ্রাইডে মানে তো কালকে শুক্রবারে করান সামিয়া ইসলাম শনিবারেই ভালো হবে রবিবার 5টায় রাখেন তো পরীক্ষা থেকে আসার পরে এমসিকিউগুলো ফ্রাইডে দেন প্লিজ শনিবার রাতে নিলে ভালো হয় স্যার নাইমা জামান শনিবার রাতে দেন আচ্ছা সালমা শনিবার রাতে ঠিক আছে তাহলে শনিবার রাতে দেওয়া যাবে পরীক্ষার আগে কাছে রাখেন আর কিছু আর কোনো প্রবলেম আছে ঠিক আছে তাহলে ইনশাল্লাহ আমরা আজকে এতটুকুতে রাখি কি বলো শেষ করতে পারবো আমি আমাকে একটু বলেন যে আমি শেষ করতে পারবো কিনা স্যার এক্সামের এমসিকিউ হ্যাঁ ইনশাল্লাহ দেখি তাহলে নিব তো স্যাটারডে বেশি বুট আসছে আচ্ছা সামিয়া ধন্যবাদ এরে এত বিজ্ঞাপন চলে কেন আমার পেজে বুঝলাম না একটার পর একটা বিজ্ঞাপন শনিবার রাতে শনিবার বিকালে হলে ভালো হবে শনিবার দিন রাতে স্যার কালকে আপনি সপ্তম অধ্যায়ের অষ্টম অধ্যায় রাখেন এমসিকিউ পরীক্ষা আগের দিন রাতে নিয়েন ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে ধন্যবাদ তোমাদের সবাইকে ভালো থাকবেন তোমাদের সাথে দেখা হবে তাহলে কালকে ইনশাল্লাহ অবশ্যই দেখা হওয়ারই কথা সব কিছু ঠিক থাকলে অবশ্যই ক্লাস নিব আর বাকিটা দেখা হবে আর কি ঠিক আছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা এতটুকুতে রাখি আল্লাহ হাফেজ সবাইকে অনলাইন রেকর্ড ক্লাস আছে সেগুলোও দেখবেন কোনো প্রবলেম হলে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ আল্লাহ হাফেজ সবাইকে